নীরব রাত, চারিদিকে অন্ধকার, শুধু বাগানের লাইটের আবছা আলো এসে পড়ছে বারান্দায়। নিস্তব্ধ এই রাতে ডিভানে জিসানের সাথে লেপ্টে শুয়ে আছে দিশা। এক চাদরের নিচে দুটো মানবের হৃৎপিণ্ডের স্পন্দনগুলো ছাড়া হয়তো আর কিছুই শোনা যাচ্ছে না। নিজে আরও একটু কাছে টেনে এনে কপালে চুমু দিয়ে দিল জিসান। আছে তিশার অন্য একটা রূপ দেখতে পেয়েছে জিসান। তিশা আজ ওর মনের অনেক অনুভূতিগুলো শেয়ার করেছে জিসানের সাথে। জিসান কখনো ভাবতেই পারেনি এই দিনটিও কোনো দিন আসবে ওর জীবনে। যে মেয়েটি ওকে দেখলে ভয়ে কুঁকড়ে যেত, সব সময় নিজেকে ওর কাছ থেকে দূরে দূরে রাখত, আজ সে মেয়েটি ওর জীবনের অনেক না বলা কথাগুলো শেয়ার করছে, যা হয়তো তিশা অন্য কাউকে করেনি এখনো। জিসান বুঝতে পেরেছে ওর ভালোবাসার মানুষটির মনও দখল করতে সক্ষম হয়েছে। তাই তো মানুষটি আজ এত কাছে বিনা সংকোচে। এটা ভেবেই এক চিলতি হাসি জিসানের ঠোঁটে ভেসে উঠল। দূরের আকাশটার দিকে চেয়ে আছে জিসান। চারদিকে কত শত তারার মেলা। এতগুলো তারার মধ্যে কয়টি তারাকেই বা আমরা চিনি বা জানি? আমাদের মানুষের জীবনটাও তারার মতোই। এত মানুষের ভিড়ও আমরা কেউ কাউকে চিনি না। কি অদ্ভুত! কিন্তু একটা জিনিস তাদের খুব ভালো লাগে, বিশাল সেই আকাশটাতে সূর্য যখন ধোঁকা দিয়ে তাকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে, তখন এই তারাগুলোই মিটিমিটি করে জ্বলে আকাশের অন্ধকার দূর করে দেয়। কি অদ্ভুত সুন্দর লাগে তখন তাদের। কিন্তু মাঝে মাঝে ঘন কালো মেঘ এসে সব কিছু কেমন ঘোলাটে করে দেয়। জিসানের মনের আকাশেও এক ফালি মেঘ জমেছে। কেন? জিসান বুঝতে পারছে না। মনে হচ্ছে কোনো একটা ঝড় আস্তে আস্তে ধেয়ে আসছে ওদের জীবনে। কেন এমন অনুভূতি হচ্ছে জানে না। হাজির তিশাকে নিজের ভেতরে লুকিয়ে রাখতে মন চাইছে। কোনো ঝড় আমাদের আলাদা করতে পারবে না জান। নিজের মনেই বলে উঠছে। অনেক রাত পর্যন্ত জিসান তিশার বারান্দায় ছিল। অনেক রাত পর্যন্ত জিসান তিশা বারান্দায় ছিল। তিশা ঘুমিয়ে থাকলেও জিসান সারা রাত জাগনা ছিল। ভোর রাতে হালকা ঠান্ডা বাতাস বইয়ে তিশাকে কোলে করে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও কিছুটা ঘুমানোর চেষ্টা করে জিসান। অফিস থেকে বের হয়ে বাসায় আসার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। রায়হান কাকভেজা হয়ে বাসায় ফিরল আজ। রেনু বেগম রায়হানকে এই অবস্থায় দেখে ক্ষেপে গেল। কারণ এর আগেও বৃষ্টিতে ভেজার কারণে রাতে জ্বর এসে পড়েছে। আর আজ তো সামনে হাঁচি পর হাঁচি দিয়ে যাচ্ছে। সমানে হাঁচির পর হাঁচি দিয়েই যাচ্ছে। সামান্য বৃষ্টির পানিও এই ছেলে সহ্য হয় না। তাই রেনু বেগম ছেলেকে বৃষ্টি থেকে দূরে থাকতে বলে। আজ রাতও তো নিশ্চিত জ্বর আসবে। আমার হচ্ছে সব জ্বালা, এত বড় দামড়া দামড়া ছেলে মেয়েদের এখনো সেবা করতে হবে। রায়হানের জন্য মশলা চা বানাচ্ছে আর প্রলাপ করছে। তখনই রায়হান পাকের ঘরের সামনে এসে দাঁড়ায়। মা, কি হয়েছে? আজ তাওয়া এত গরম কেন? সব কিছু তো পুড়ে যাবে। রেনু বেগম চাটা ছেলের হাতে দিয়ে। বিয়ে করবি কবে বলতো? তোর পছন্দ থাকলে বল, না হলে আমি মেয়ে দেখা শুরু করি। মার কথা তো ভালো লাগে না, তাহলে বউ এনে দিই, বউয়ের কথা শুনিস। কথা নাই বার্তা নাই, হঠাৎ আমার বিয়ের প্যারা তোমার মাথায় কেন আসলো? এ কেমন কথা রায়হান? এখনো বলবো না তো কখন বলবো? বয়স তো কম হলো না। তোর সাথের বন্ধু বান্ধব দেখ, বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। আর আমার কি কপাল, মেয়ে বিয়ে দিয়ে ঘরে বসিয়ে রেখেছি, আর ছেলে বুড়ো হয়ে যাচ্ছে এখনও তার নাকি তাড়া করছে। আর ছেলে বুড়ো হয়ে যাচ্ছে এখনও নাকি তাড়া করছে। আরে কখন করবি? চুল পাকার অপেক্ষায় আছিস? এরপর তো তোর ঘরের বাচ্চা হলে তোকে বাবা না ডেকে দাদা ডাকবে মনে হয়, মনে রাখিস। আর সমস্যা কি বলতো? বিয়ের কথা উঠলেই মেয়ে লোকের মতো এমন পালাস কেন? মা, কোনো সমস্যা? আগে বাবাকে বলো। জিদ ছেড়ে তিশাকে জিসানের হাতে তুলে দিতে অনেক হয়েছে। কেন এমন করছে? কিছু বলছেও না। এমন তো না জিসানকে অনেক চিনে, নতুন চিনে, ছোট থাকতে দেখে আসছে। আর সব থেকে বড় কথা, জিসান তিশার বিয়ের সময়ও বাবার কোনো সমস্যা ছিল না, তাহলে এখন কেন? রেনু বেগম ছেলের দিকে তাকিয়ে।
কথা আমিও অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কিছুই বলছে না। না বললে বুঝাও, তা না হলে জিসানের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কারোর জন্যই ভালো হবে না। রেনু বেগমও এটা নিয়ে চিন্তিত। জিসানকে খুব ভালো করেই জানে, সাথে ওর রাগকেও। কাল রাতে রায়হানের সত্যি জ্বর এসে পড়েছিল। তিশার বাবা মা দাদিকে নিয়ে আজও হাসপাতালে যেতে হবে, তাই তিশাকে বাসায় থাকতে বলে গেল। আজ ভার্সিটি যাওয়ার লাগবে না। রায়হানের জ্বরের কথা শুনে নিশি নিজেকে ধরে রাখতে পারল না, চলে এলো তিশার বাসায়। নিশিকে দেখে তিশা একটু অবাক হলো না। ভালোবাসার টানটা কি তিশা এখন ঠিকই বুঝতে পারে, তাই বিনা সংকোচে বলে দিল, ভাইয়া ও রুমে, আর বাসায় কেউ নেই, সো ডোন্ট ওয়ারি। তিশার কথা শুনে নিশির মুখে হাসি ফুটে উঠল। আমি রুমে আছি, কিছু লাগলে বলিস। তিশা ওদের একা ছেড়ে চলে গেল। নিশি রায়হানের রুমে প্রবেশ করে দেখে রায়হান কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। রায়হানের মাথার সামনে বসে মাথায় হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। জ্বর এখনো আছে। মাথায় কারো হাতে শীতল স্পর্শ আর নাকে চেনা সেই পারফিউমের ঘ্রাণে রায়হান না দেখেই বুঝে গিয়েছে এটা আর কেউ না, ওর প্রিয়তমা। রায়হান কপালে রাখা হাতটা শক্ত করে ধরে। হঠাৎ নিশির কোলের উপর মাথাটা রেখে বলে, নিশি মাথাটা টিপে দে তো, অনেক ব্যথা করছে। নিশি কিছুটা অবাক হলো, কারণ ও তো কোনো কথা বলেনি। তাহলে জানলো কি করে রায়হান? আপনি জানলেন কি করে? আমি রায়হান নিশির হাতটি নাকের কাছে এনে, তোর শরীরে এই ঘ্রাণটাতে অনেক আগেই মাতাল হয়েছি আমি, আরও মাতাল করতে এসেছি সেখানে। নিশি কিছুটা শকড হয়ে বসে আছে। কী সব বলে লোকটি? নিশি হাতটা মাথায় রেখে। নে টেপ এখন। নিশি মাথা টিপছে আর রায়হানের বলা কথাগুলো ভাবছে। হঠাৎ রায়হান ওর দিকে ঘুরে কোমরটা দুহাত দিয়ে জড়িয়ে ধরল। রায়হানের এমন কাণ্ডে নিশি স্ট্যাচু হয়ে গেল, নড়তেও সাহস পাচ্ছে না। রায়হানের গরম নিঃশ্বাস নিশির পেটে পড়ছে। নিশি কেঁপে ওঠে। মেরুদণ্ডের শিরাধারায় যেন একটা শীতল বাতাস বয়ে যাচ্ছে। রায়হান নিশিকে আরও একটু শক্ত করে ধরে পেটে একটা কিস করলো। নিশি মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবে বুঝতে পারছে না এসব কি সত্য। একটার পর একটা ঝটকা হজম করতে কষ্ট হচ্ছে নিশির আজ। নিশি বলতো, তোর এতটুকু একটা পেটে আমাদের বাবু কিভাবে থাকবে? বাবুর কষ্ট হবে না? আমার না তোর মতো একটা মেয়ে বাবু লাগবে, একদম তোর মতো। তোর মতো চোখ নাক কান সব দিবি বল। নিশি কি বলবে বুঝতে পারছে না, তবে এতটুকু বুঝতে পারছে রায়হান জোরের ঘোরে এসব বলছে। বল না দিবি। বাচ্চাদের মতো জিদ করে। আমার বেবির মা শুধু তুই হবি, আমি বানাবো। রায়হানের কথা শুনে নিশির হাসিও পাচ্ছে, সাথে লজ্জাও। নিশি জানে এই লোকটা জ্বরের ঘোরেই এসব বলতে পারবে। জ্বর ভালো হলে আবার পুরনো বোরিং রূপে ফিরে আসবে। তাতে কি সত্য তো বদলাবে না? এই বোরিং মানুষটির প্রেমেই তো আমি পড়ি বারবার। নিশি তাই চুপ থেকে রায়হানের কথাগুলো শুনে হাতের কাছে রাখা পাতলা কম্বলটা দিয়েও ঢেকে দিয়ে রায়হানের গরম কপালে নিজের ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে দেয়। এই সময়টা দুজনেই পাবে কিনা দ্বিতীয়বার কেউ জানে না, তবে এই সময়টাকে ধরে রাখা গেলে হয়তো দুজনেই ধরে রাখতো আজ। আজকাল তিশার বাবার নিবিড়ের প্রতি বিশ্বাস একটু বেশি বেড়ে গেছে। নিবিড় যখন তখন এই বাসায় আসা যাওয়ার মাত্রা বেড়ে গিয়েছে। শামসুর রহমানের পাতানো বোনের ছেলে বলে কেউ কিছু বলে না, তবে রায়হানের ব্যাপারটা একদম পছন্দ না। নিবিড়ের মা শেফালি নিজেও কোনো ভাই ছিল না বলে বান্ধবীর ভাই শামসুর রহমানকে ভাই বানিয়েছিল। আর এভাবেই শেফালি আর শামসুর রহমান ভাই বোনের সম্পর্ক গড়ে উঠেছিল। ভাগ্যক্রমে শেফালিও তার পরিবার নিয়ে একই এলাকায় থাকতে আসে। বেশ কয়েক বছর একই সাথে ছিল তারা। তখন তিশা একদম ছোট বাচ্চা ছিল, তাই তিশার এ ব্যাপারে কোনো জানা নেই। আজ তিশাও খুব বিরক্ত নিবিড়ের উপর। তিশার মনে হচ্ছে নিবিড় একটু বেশি ইন্টারফেয়ার করছে তিশার লাইফে। মাঝে মাঝে তিশার কলেজেও ভূত দেখার মতো চলে আসে। তিশা তো ভয়ে আছে জিসানের। হিটলার জানতে পারলে আমাকে তুলে একটা আছাড় মারবে, আল্লাহ বাঁচাও আমাকে। জিসান কিছুদিন বেশ ব্যস্ত ছিল। এক তো প্রোডাক্ট ডেলিভারির জন্য,
আরেক হলো লাবণীকে ওর জায়গায় দেখানোর জন্য। জিসান তার নতুন পার্টনারশিপ নিয়েও ব্যস্ত। এ সময় লাবণীর কেবিনে নক না করেই প্রবেশ করে রেগে জিসান, কি শুনছি? আমার কেবিন তুমি অন্য কাউকে কিভাবে দিতে পারো? জিসান লাবণীর দিকে না তাকিয়ে মিস লাবণী, আপনাকে আগেও বলেছি কেবিনে প্রবেশ করার আগে নক করে আসবেন। ম্যানার্স হয়তো ভুলে গিয়েছেন। যাই হোক, সোম, মিস লাবণীকে পেপারগুলো দিয়ে দাও। কিসের পেপার জিসান? মিস লাবণী, আপনি ভুলে গিয়েছেন মনে হয়। আপনার সাথে আমার জাস্ট এই ডিলটার জন্য কন্ট্রাক্ট সাইন হয়েছিল। আমার ডিলটা কমপ্লিট, তাই আপনার আর আমার রাস্তাও এখন আলাদা। পেপারগুলো চেক করে নিন ভালো করে। আরও একটা কথা, আপনার প্যারিসের কোম্পানিতে যে টাকা আমি লাগিয়েছি তা আমার ফেরত চাই, লাভ সহ। আশা করি আগামী 1 মাসের মধ্যে আপনি তা ফেরতের ব্যবস্থা করবেন। আর ইউ ম্যাড জিসান? তুমি ভালো করে জানো এখন কোম্পানি থেকে টাকা বের করা মানে কোম্পানি পুরো লসে চলে যাবে। আই ডোন্ট কেয়ার লাবণী, এটা তোমার সমস্যা, আমার না। আগে আমি ধার দিয়েছি তোমার দরকারের সময়, এখন আমারটা আমি ফেরত চাই। কিন্তু জিসান, নো মোর ওয়ার্ডস লাবণী, আমি আর কিছু শুনতে চাই না। টাইম মতো না দিতে পারলে আমার উকিল আপনার সাথে কথা বলবে। আপনি এখন আসতে পারেন। লাবণী জানে জিসান এমন কেন করছে, তাই বলেও লাভ নেই। তাই রাগে দুঃখে চলে গেল সেখান থেকে। সাপ্তাহিক ছুটি আজ। সকাল থেকে তিশাদের বাসায় কিছু একটার আয়োজন চলছে। হয়তো মেহমান আসবে, কিন্তু কে আসবে তা জানার বিন্দু মাত্র আগ্রহ নেই তিশার। তাই কাউকে কিছু জিজ্ঞেস করেনি। নাস্তা করে সোজা নিজের রুমে চলে গেল। বিছানায় বসে কিছু একটা ভাবছে তিশা। হঠাৎ মোবাইলের শব্দে ধ্যান ভাঙে। ফোনের স্ক্রিনে নাম্বারটি দেখে মুখে হাসি ফুটে ওঠে। তিশা ফোনটি হাতে নিয়ে বারান্দায় চলে আসে। কিছুক্ষণ পর তিশার মা রুমে এসে তিশা, তোর শেফা ফুপু আর নিবিড় এসেছে, তোকেও ডাকছে ড্রয়িং রুমে। তিশা ফোনটা কানে থেকে একটু সরিয়ে মা, হঠাৎ ওনারা কেন এসেছে? কে জানে কি কারণ, কিন্তু আমার তো তাদের মতলব ভালো মনে হচ্ছে না। তুই একটু দূরে দূরে থাকিস এদের থেকে। আমার আর কোনো ভেজাল ভালো লাগছে না। রেনু বেগম চলে গেলে তিশা ফোনটা কানে নিয়ে কিছু বলবে তার আগেই জিসানের প্রশ্ন। নিবিড়কে? তিশা জানে এখন কিছু লুকানো মানে নিজের পায়ে কুড়াল মারা, তাই সব বলে দিল। জিসান খুব মনোযোগ সহকারে সব শুনল। ওকে, যা ভালো মতো রেডি হয়ে তারপর দেখা করিস। তোর ফুপি এসেছে এতদিন পর। তিশা তো শকড কথা শুনে। কি বলে জিসান? কি হলো জান? ফোন রাখ, সবাই অপেক্ষা করছে তোর জন্য। ড্রয়িং রুমে সোফায় শেফালির সাথে বসে আছে তিশা। জিসান যেভাবে বলেছে ঠিক সেভাবেই রেডি হয়েছে। তিশার এমন রূপ দেখে রায়হান ও রেনু বেগম ভীষণ অবাক। রেনু বেগমের ধারণা মেয়ে তার পাগল হয়ে গিয়েছে। কথার এক পর্যায়ে শেফালি বলেই দিল সে তিশাকে নিবিড়ের বউ বানাতে চায়। তিশা এটা শুনে মনে হয় আকাশ থেকে পড়ল। কি বলে? আমি তো অলরেডি একজনের বউ, আবার বউ হব কেন? আর আমার বর জানলে কিয়ামত এসে পড়বে। তিশা একবার ওর পিতার দিকে আর একবার রায়হানের দিকে তাকাচ্ছে। রায়হানের নিজেরও মেজাজ গরম হয়ে যাচ্ছে। তিশার দাদিও শেফালির সাথে একমত হলো। এমনকি নিবিড়কে নাচজামাই বলে ডাকতেও লাগলো। তিশার ভেতরে ভেতরে ভীষণ রাগ হচ্ছে নিজের বাবার নীরবতা দেখে। শামসুর রহমান হা না এখনো কিছু বলেনি। রায়হান কিছু বলবে ঠিক এমন সময় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে রায়হান বড়সড় একটা শক্ট পেল। জিসান, তুই এই সময়? আমি। তুই তো দাওয়াত দিবি না। আবার বউয়ের বিয়ের কথা চলছে, তাই নিজেই শ্বশুর বাড়ি এসে পড়েছি দাওয়াত নিতে। রায়হান কি বলবে তা শোনার তোয়াক্কা না করেই জিসান ভেতরে ঢুকে গেল। জিসানকে দেখে তিশা লাফ দিয়ে দাঁড়িয়ে গেল ভয়ে। এখনই মনে হয় ওর ছোট হার্ট স্ট্রোক করবে। জিসানকে দেখে শামসুর রহমানও কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না, কারণ তিনি জিসানের সামনে কিছু বলতে পারে না। তাই তো জিসানও যথেষ্ট সম্মান করে শামসুর রহমানকে। কিন্তু রহমান সাহেবের আন্দাজ করতে পারছে কি হবে এখানে। বিনা কারণে তো জিসান আসেনি, নিশ্চয়ই জেনেই এসেছে। জিসান সবাইকে সালাম করে সোফায় বসে পড়ল।
চোখ দিয়ে তিশাকে ইশারা করলো। তুই দাঁড়িয়ে আছিস কেন? বসার জন্য ইনভিটেশন দিতে হবে? তিশা মাথা নেড়ে না বলে বসতে গিয়েও বসে না, একটু পরে মায়ের পাশে গিয়ে বসে। শেফা রেনু বেগমকে ইশারা করলো। ছেলেটাকে রেনু বেগমের দাঁত কেলিয়ে হাসি দিয়ে। শেফাবু, ও হলো জিসান, রায়হানের ফ্রেন্ড। আর রেনু বেগম দাঁত কেলিয়ে হাসি দিয়ে বলে রহমান সাহেবের দিকে তাকালো, ভাবছে বলবে কি। জিসান রেনু বেগমের থেকে চোখ সরিয়ে রায়হানের দিকে তাকালো। জিসানের এই চাওয়ার মানে রায়হান খুব ভালো করেই জানে, তাই সব উপেক্ষা করে নিজেই বলে দিল, ফুপু, ও জিসান আমার ফ্রেন্ড আর তিশার হাজবেন্ড। রায়হানের কথা সব থেকে বেশি আহত হলো নিবিড়। নিবিড় এখনও রায়হানের দিকে তাকিয়ে আছে পুরো ব্যাপারটা জানতে। মানে মানে কি ভাইজান, তিশার বিয়ে হয়ে গিয়েছে? শামসুর রহমান মাথা নিচু করে বলল, কবে? আর এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়ার কি ছিল ভাই? তখন পরিস্থিতি অন্য ছিল ফুপু, সেটা এখন বলে লাভ নেই। সব থেকে বড় কথা হচ্ছে জিসান তিশার বেস্ট হাজবেন্ড। আমার কিছুটা মনে আছে। এটা ওই ছেলেটা না, রায়হানের সাথে থাকতেই থাকতো, একসাথে স্কুলে যাওয়া আসা করতো। আর একদিন নিবিড় তিশাকে নিয়ে খেলা করছিল বলে নিবিড়কে মারতে এসেছিল। ফুপু, তুমি ঠিকই ভাবছো। কিন্তু রায়হান একটু রং বলছে ফুপু। নিবিড়কে সেদিন তিশার সাথে খেলার জন্য না, ওকে ধমক দেওয়ার জন্য মারতে চেয়েছিলাম। কি হলো নিবিড়, কিছু বলছো না কেন? নাকি মনে নেই? জিসান একটু বাঁকা হেসে। নিবিড় কিছু বলল না, উঠে চলে গেল সেখান থেকে। শামসুর রহমানও শেফাকে খুলে বলল সব শুনে শেফা বেগম বলে উঠল, এ তো বাল্যবিবাহ, এই বিয়ের কোনো মূল্য নেই আইনের নজরে। আর এছাড়া তিশা তখন ছোট ছিল, ভালো মন্দ কিছুই বুঝতো না। তোমরা জোর করে বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছো ভাই। আইনগত না হলেও ধর্মীয় মতে আমরা হাজব্যান্ড ওয়াইফ ফুফু, আর এ সত্য কেউ চেঞ্জ করতে পারবে না। তাছাড়া খুব শীঘ্রই আমাদের বিয়ে আবার সবার সামনে হবে, আর এবার আইনত ও ধর্মীয় দুভাবেই। সো ডোন্ট ওয়ারি। আর বললেন না তিশার মসজিদ ছিল না? জিসান বসা থেকে উঠে তিশার দিকে হাতটা বাড়ালে তিশাও বিনা সংকোচে হাতটা ধরে ফেলে। আপনার উত্তর হয়তো পেয়ে গিয়েছেন ফুফু। জিসান তিশাকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর শেফালি তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আহমেদ ভিলা। আজ আবার অনেক দিন পর থমথমে পরিবেশ বিরাজ করছে। জিসানের ঠিক সামনে ওর বাবা মা বসে আছে, অপর পাশে সোফায় তাওহিদ তানজিলা বসে আছে, আর ওদের ঠিক পেছনে নিশি দাঁড়িয়ে আছে। তৌফিক সাহেব ও রাবেয়া বেগম দুজনের মুখে বিষণ্ণতা ও চিন্তা বিরাজ করছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে জিসানই জিজ্ঞেস করল, কি সত্য বাবা? বাবা প্লিজ টেল মি, আই ডোন্ট টলারেট ইট। কি এমন সত্য যা আমি জানি না? প্লিজ টেল মি। আর আজ আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। রাবেয়া বেগম তৌফিক সাহেবের হাতটা ধরে করুণ চোখে তাকালো। এই চোখের অসহায় মায়ের আকুলতা তৌফিক সাহেব খুব ভালো করেই বুঝতে পারছে। জিসান ও তৌফিক সাহেব সেই রুমটার মধ্যে দাঁড়িয়ে আছে, যেটা এত বছর বন্ধ রাখা হয়েছিল, আর তৌফিক সাহেবের বাদে সবাই প্রবেশ নিষেধ ছিল। বছরে একদিন তিনি নিয়ম মাফিক এই রুমটি খুলতেন, তা হলো দেয়ালে টাঙানো ছবিটি মানুষটির মৃত্যুবার্ষিকীতে। জিসান মুগ্ধ হয়ে ছবিটির দিকে তাকিয়ে আছে, একজন মহিলার ছবি, কিন্তু মুখে প্রচণ্ড তেজ আর লাবণ্যময় বিরাজ করছে। কেন জানি জিসানের খুব পরিচিত মনে হলো। তৎক্ষণাৎ জিসান তৌফিক সাহেবকে প্রশ্ন করল, মহিলাটিকে? ছেলের মুখের দিকে তাকিয়ে ভাঙা গলায়, উনি তোমার মা জিসান। জিসান তৌফিক সাহেবের কথা বুঝে উঠতে পারল না। মা মানে? ছেলের কাঁধে হাত রেখে আবারও অস্পষ্ট বলে দিল, ইনি তোমার আসল মা। কি সব বলছো বাবা? আর ইউ ম্যাড? আমার মা নিচে বসে আছে, এটা সত্য হতে পারে না। এটাই সত্যি জিসান, দেওয়ালে টাঙ্গানো এই ছবিটি তোমার আসল মা আয়েশা আহমেদ, আমার প্রথম ওয়াইফ, আমার প্রথম ভালোবাসা। তুমি আমার আয়েশার সন্তান জিসান, এটাই সত্যি। জিসান সত্যটা হজম করতে পারল না।
হঠাৎ নিচে বসে পড়ল। তৌফিক সাহেবও ছেলের সাথে নিচে বসে বলা শুরু করলো। তোমার দাদার বন্ধুর মেয়ে ছিল আয়েশা, খুব স্নেহ করত আয়েশাকে। আমি পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসলে আয়েশার সাথে আমার বিবাহ হয়। চৌধুরী ভাইয়ের মেয়ে ছিল তোমার মা। রূপে গুণে আল্লাহ কোনো দিক থেকে কম দেননি, কিন্তু বলে না কোনো মানুষই পারফেক্ট না দুনিয়াতে। তোমার মার বেলাও এমন হলো। ভালোই ছিলাম তোমার মাকে নিয়ে, কিন্তু বিয়ের 5 বছর পরও অনেক চিকিৎসা করার পরও যখন আমাদের কোনো সন্তান হচ্ছিল না, তখন তোমার মা দিন দিন ডিপ্রেশনে ভুগতে লাগলো। বংশের একমাত্র ছেলে ছিলাম বলে। আমার পরে আমাদের বংশের কি হবে এ নিয়ে তোমার দাদাও টেনশনে দিন কাটাতো। একদিন তোমার দাদা আমাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে লাগলো। আমি রাজি হচ্ছি না দেখে তোমার মায়ের কাছে নিজের বংশ বাঁচাবার ভার দিয়ে আমাকে বিয়ের জন্য বলতে লাগলো। তোমার মাও একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা ছিলেন। বংশমর্যাদা, বংশ চিরাগ এসব খুব মানত। অবশেষে তোমার মাও ও দাদার চাপে পরে রাবেয়াকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। 1 বছরের মধ্যেই রাবেয়ার কোলজোড়ে তাওহিদ এলো। কিন্তু এই দুজন মহিলা আমাকে সবসময় অবাক করতো জানিস। তৌহিদকে নিজের হাতে আয়েশাকে তুলে দিয়ে বলতো, আজ থেকে ওর মা শুধু আয়েশা। আয়েশাকে সেদিন আমি অনেক খুশি দেখেছি। ছোট্ট তাহিদকে কোলে নিয়ে খুশিতে বাচ্চাদের মতো কাঁদতে দেখেছি। জানিস, খুব অদ্ভুত তাদের সম্পর্ক ছিল। আমার সাথে রাবেয়ার বিয়ের কারণে তোমার নানা বাড়ির মানুষ খুব রেগেছিল। তোমার মা আয়েশার সাথে কোনো সম্পর্ক রাখলো না তারা। তোমার মা এতে আরো ভেঙে পড়ল, কারণ তোমার নানাকে খুব ভালোবাসতো আয়েশা। কয়েক বছর পর আবার একটা খুশির সংবাদ এলো আহমেদ ভিলায়। বাড়ি আলো করে নতুন একজন অতিথি আসার। তবে এবার রাবেয়া না, আয়েশা মা হতে চলেছে। পুরো আহমেদ ভিলা যেন আনন্দে আত্মহারা। সবাই খুশিতে, তোমার দাদাও ছিল। বাড়ির সবাই তোমার মায়ের সেবায় কোনো ত্রুটি রাখেনি। এমনকি রাবেয়া তো তোমার মায়ের ছায়া হয়ে থাকতো। কিন্তু এতে কিছু করার পরেও দিন দিন তোমার মায়ের শরীরটা খারাপের দিকে যাচ্ছিল। কিছুই বুঝতে পারছিলাম না সমস্যা কি। এরপর সেই সময় এলো, তুমি ভূমিষ্ঠ হলে, আর আয়শার অবস্থা আরো খারাপ হতে লাগলো। ভাগ্য কি লীলা, তোকে নিজের হাতে রাবেয়ার হাতে তুলে দিল আয়শা। সারা জীবন তোর মা হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি নিল। আমাকে ডেকে শুধু বলল তোর খেয়াল রাখতে, তোকে যাতে কোনোদিনও বুঝতে না দিই তোর মা নেই। এরপর আমার এই হাতের মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল আয়শা। তৌফিক সাহেবের গলা ভার হয়ে চোখ দিয়ে জল পড়তে লাগলো। আর জিসান সে তো এখনো মূর্তির মতো বসে আছে, কিছুই চিন্তা করার মতো অবস্থায় নেই। তৌফিক সাহেব চোখ মুছে আবার বলতে শুরু করে। সেদিন ডাক্তারের কাছে জানতে পারি তোর মা নাকি সবই জানতো। ডাক্তার আয়েশাকে বারবার মানা করছিল বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলাটা, কারণটা বাচ্চা রাখলে আয়েশার মৃত্যু মুখে চলে যাবে। কিন্তু আয়েশা এই কথা শুনে সবার থেকে সত্যটা লুকিয়ে রেখেছিল। ও ভালো করেই জানতো আমি জানলে ওকে কখনো এই কাজ করতে দিতাম না। কিন্তু আয়েশা মা হতে চেয়েছিল, তোর মা, তাই ও নিজের কথা চিন্তা করেনি। আয়েশা কথা রাখার জন্য তোকে নিয়ে আমরা শহরে চলে আসি আর এখানেই সেটেল হয়ে যাই, যাতে করে তুই কখনো জানতে না পারিস রাবেয়া তোর আসল মা না। আয়েশার মৃত্যুর পর তোর নানা বাড়ির মানুষ অনেক যোগাযোগ রাখতে চেয়েছিল, কিন্তু আমি রাগ করে তাদের সাথে আর দেখা করিনি। কিন্তু আগে তোর নানা বাড়ি থেকে আবার কিছু লোক আসে, কারণ তোর নানার অবস্থা তেমন ভালো যাচ্ছে না। সে তোকে দেখতে চায়। আর তখনই তাদের কথা দুর্ভাগ্যক্রমে শামসুর ভাই শুনতে পায় বলে তাকে সব সত্য বলতে হয়। মা আমাকে জন্ম দিতে গিয়ে মরে গিয়েছে, তাই না? জিসান মাটির দিকে তাকিয়েই কথা বলে। না জিসান, আসলে বাবাকে আর কোনো কথা বলতে না দিয়ে জিসান চলে গেল। বেলকনিতে দাঁড়িয়ে হাতে সিগারেট ঝাড়িয়ে সামনের ভিউয়ের দিকে তাকিয়ে আছে জিসান। চারিদিকে তেমন বাড়িঘর নেই, খোলা মাঠ, বিশাল জায়গা জুড়ে সবুজ গাছের সমাহার।
সামনে কিছু দূরে সরু রাস্তা থাকার পরেও গাছপালার আড়ালে তা দেখা যায় না এখান থেকে। বাড়ির চারপাশে সারি সারি গাছ লাগানো, একদম সবুজের সমারোহ। এমন নীরব আর সবুজের ঢাকা পরিবেশে জিসানের খুব পছন্দ। জিসানের ইচ্ছে ছুটির দিনগুলো তিশার সাথে এখানেই একান্ত সময় কাটানোর। হঠাৎ তিশার ডাকে জিসান পেছনে তাকায়। সাদা রঙের থ্রি পিসে কি সুন্দর না লাগছে তিশাকে, যেন কোনো মায়ার দেশে এক মায়াপুরী। ফুপুর সামনে রাগ দেখিয়ে জিসান তিশাকে ওর নিজের সেই বাড়িতে নিয়ে এসেছিল তখন। আমরা এখানে কেন এসেছি? তিশার কথায় জিসানের ধ্যান ভাঙে, তাই জিসান হাতের ইশারায় তিশাকে সামনে বসতে বলে, কিন্তু তিশা দুপা পেছনে গিয়ে মাথা নাড়ায় আসবে না। জিসান তীক্ষ্ণ দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে হাতের সিগারেটটা ফেলে দিয়ে একদম তিশার সামনে এসে কোমর ধরে নিজের দিকে টেনে আনে। সমস্যা কি? গন্ধ। তিশা মুখটা কুঁচকিয়ে বলল, ছি, বিচ্ছিরি গন্ধ। আপনি ওই চাইপাশ খেয়ে আমার কাছে আসবেন না, ছাড়ুন। জিসান তিশার আরও কাছে টেনে নিল। তিশার ঘাড়ে নাক দিয়ে স্লাইড করে গভীরভাবে নিঃশ্বাস নিয়ে ঘ্রাণ নিচ্ছে। কি করে ছাড়ি জান? তুই যখন ছিলি না তখন এইটাই একমাত্র উপায় ছিল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার। তোর নেশায় এতটাই আসক্ত ছিলাম যে পুরো এক প্যাকেট সিগারেটের নেশাও আমায় ধরতো না। এখন এটা অভ্যাস হয়ে গিয়েছে। তবু আপনাকে ছাড়তে হবে, এটা খুব বাজে অভ্যাস। ছাড়া এত সহজ না। তিশার দিকে তাকিয়ে তিশা জিসানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আদেশ না, রিকোয়েস্ট করছি প্লিজ। ওকে, বাট আস্তে আস্তে ছেড়ে দেব। কিন্তু ছেড়ে দিলে তুই আমাকে কি দিবি? আমি আমি কি দিতে পারি? আপনার কাছে তো সব আছে। তবুও দেখ, আমি আজ কতটা নিঃস্ব তোর ভালোবাসার অভাবে। আমাকে অনেক ভালোবাসবি, তাহলে আমি সব ছেড়ে দেব, বল। তিশার গালে নিজের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে ঘষে বলল। তিশা হালকা ব্যথা পেয়ে সরে আসতে নিলে জিসান থেকে নিজেকে সরাতে পারে না। তিশার পুরো মুখে জিসান নাক দিয়ে স্লাইড করছে, আবার যেন তিশার মাঝে হারিয়ে যাচ্ছে জিসান। তাই জিসানকে ডিস্ট্র্যাক্ট করার জন্য তিশা, বলুন না এখানে কেন এসেছি আমরা? তিশার উদ্দেশ্য বুঝে ফেলে জিসান, তাই কানে কানে ফিসফিসিয়ে বলে। হানিমুন করতে। তিশা বড় বড় চোখ করে জিসানের দিকে তাকিয়ে, মানে? তোর জেলার বাবাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, আমাদের বিয়ের ডেট ফিক্স না করা পর্যন্ত তোকে বাসায় যেতে দিব না। বিয়ের ডেট যত তাড়াতাড়ি ফিক্সড হবে তত তাদের জন্য ভালো, আর দেরি হলে। তিশা ভ্রুটা কুচকিয়ে, আর দেরি হলে কি? কি আর হবে, তুই রিসেপশনে বড় একটা পেট নিয়ে দাঁড়িয়ে থাকবি, আর তোর বাবাকে সবাই ডাবল কংগ্রাচুলেশনস করবে। জিসান বলেই হাসতে হাসতে ভেতরে চলে গেল। তিশা মুখ হা করে জিসানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। অসভ্য মানুষ, সব সময় বাজে কথা। পুরো 2 দিন হয়ে গেল তিশা এখনো বাসায় আসেনি। রেগে শামসুর রহমান জিসানকে ফোন করে অনেক কথা বলে। সমস্যা কি? জিসান বারবার জিজ্ঞেস করায় শামসুর রহমান তৌফিক সাহেবের সাথে কথা বলতে বলে। কারণ তৌফিক সাহেব জানে সমস্যাটা কি। সত্যটা কি জানতে বলে জিসানকে, যা তার পরিবার এত বছর ধরে গোপন করে আসছে। সত্য জানার পর দেখা যাবে ওদের ব্যাপারে কি করা যায়। তাই জিসান সেদিন তিশাকে বাসায় নামিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে যায় কি সত্য আর কি সমস্যা জানার জন্য। রায়হানের মেজাজ প্রচণ্ড গরম। জীবনে প্রথম নিজের বাবার সাথে আজ খুব রুডলি ব্যবহার করেছে ও। সব কিছু শোনার পর রায়হান বিশ্বাসই হচ্ছে না। এই কারণে ওর বাবা জিসানকে মানতে সমস্যা হচ্ছিল। আর কি দরকার ছিল জিসানকে এসব বলার? কিছু সত্য আড়ালে থাকলেই সবার জন্য ভালো। অথচ ওর বাবা মেয়ের সুখের অযথা টেনশনের কথাটাই ভুলে গিয়েছে। রায়হানের এখন টেনশন হচ্ছে জিসানকে নিয়ে। একটু আগে তাওহিদ
ফোন দিয়ে বলেছে জিসান এখনো বাসায় আসেনি। এত রাত হয়ে গিয়েছে অথচ ও এখনো বাহিরে। রায়হানও বের হয়ে গেল জিসানকে খুঁজতে। খুব ভালো করে জানে এখন জিসানের মনের অবস্থাটা কেমন। অনেক জায়গায় খুঁজে না পেয়ে নিরাশ হয়ে যখন রায়হান বাড়ির দিকে আসছিল তখন একটা ব্রিজের উপর জিসানের গাড়ি দেখতে পায়। রায়হান সামনে গিয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে। মাত্র কয়েক ঘন্টায় জিসানের কেমন বিধ্বস্ত হয়ে গিয়েছে। রায়হানকে দেখেও জিসান কিছুই বলল না, কিন্তু জিসানের চোখ মুখ দেখে বুঝতে বাকি নেই জিসানের মনের অবস্থা কেমন এখন। রায়হান জীবনে প্রথম জিসানকে এমন অবস্থায় দেখল। রায়হানের নিজের বুকটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু মুখে বলার কিছু নেই, কারণ বন্ধুর এই অবস্থার জন্য তার নিজের বাবাই দায়ী। জিসান মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে। ওর ভেতরে কি চলছে রায়হান জানতে চেষ্টা করছে, কিন্তু জিসানে কেমন জানি চুপ হয়ে গিয়েছে। জিসানের এই নীরবতায় রায়হান সহ্য করতে পারছে না, তাই জিসানকে অনেক কষ্টে নিজের সাথে নিয়ে গেল বাসায়। আজ কিছুতেই একা ছাড়া যাবে না। রায়হান কলিং বেল টিপ দেওয়ার সাথে সাথে তিশা এসে দরজা খুলে দিল। জিসানকে এভাবে দেখে তিশার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রায়হান ইশারা করলো জিসানকে ভেতরে নিয়ে যেতে। তিশাও জিসানের হাতটা ধরে সোজা নিজের রুমে নিয়ে গেল। শামসুর রহমান দরজার আড়াল থেকে সব দেখলো, কিন্তু কিছু বলল না। এখন বলার মতো কোনো মুখও নেই তার। জিসান হাত দুটো হাঁটুতে ভর করে মাথায় হাত দিয়ে বসে আছে। আমার ভেতরটা ওনাকে এই অবস্থায় দেখে ফেটে যাচ্ছে। আস্তে আস্তে করে ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। উনি কিছু না বলে আমার হাতটা টান দিয়ে কাছে টেনে কোমরকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিল। তার চোখের পানি আমাকে জানাচ্ছে তার নীরবে কাদার কথা। তার চোখের পানিতে আমার জামার পেটের অংশটি ভিজে যাচ্ছে। আমি কিছুই বললাম না, আসলে কি বলবো বুঝতে পারছিলাম না। আমার এক হাত দিয়ে ওনার মাথাটা ধরে রাখলাম, আরেক হাত দিয়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। আমি চাই উনি কাঁদুক, ওনার মনে হয়তো কিছু একটা চলছে। কিছুক্ষণ পর উনি একটু শান্ত হয়ে নিজেই বলা শুরু করলো। তিশা, আমার মা আমাকে জন্ম দেওয়ার জন্য হাসি মুখে নিজের মৃত্যু বেছে নিয়েছে। কেন বলতো? সে কি বুঝতে পারেনি? কখনো আমি এটা জানলে কিভাবে সহ্য করব? আমাকে জীবন দিতে গিয়ে মা নিজের জীবন হারালো। কেন করলো এমন? কেন? আমি এই গিল্ট নিয়ে কিভাবে থাকবো তিশা? কিভাবে? আমার সহ্য হচ্ছে না। মায়ের চেহারাটা আমার চোখে বারবার ভেসে আসছে। আমি কতটা অভাগা যে মা আমাকে বাঁচাতে নিজের জীবন ত্যাগ করে দিয়েছে। সে মাকে ভুলে গিয়েছি। মা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে না। জিসান আবার ফুপিয়ে কেঁদে উঠল। আমি কি বলে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছি না। আমি শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। ওনার কষ্টে আমার নিজের বুকটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর একটু শান্ত হলে, জানেন জিসান, প্রতিদিন হাজারো মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। তবুও প্রতিটি মেয়ে মন থেকে একবার হলেও মা হতে চায়। মা হওয়ার সুখটা অর্জন করার জন্য কত নারী নিজেদের জীবন বিপর্যয় করে, কারণ তার কিছু হলেও তার সন্তান তো থাকবে পৃথিবীতে। এই ভরসায় যে সে মারা গেলেও তার সন্তানের মাঝে সে বেঁচে থাকবে। কোনো সন্তানেই তার মাকে ভুলতে পারে না। জীবনের শেষ পর্যন্ত যখন কোনো মানুষ অন্তিম মুহূর্তের অপেক্ষা করে, তখন সে ব্যক্তিটিও তার মাকে একবার হলেও স্মরণ করে। আর এভাবে প্রতিটি মা তার সন্তানের মাঝে বেঁচে থাকে। তাই তো একজন মা তার জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচিয়ে রাখে। আপনার মাও আপনার মাঝে বেঁচে আছে, আর আপনি নিজেকে অভাগা কিভাবে বললেন? আপনি দুজন মাকে পেয়েছেন এক জীবনে। একজন আপনাকে জন্ম দিয়েছে, আর একজন আপনাকে নিজের আঁচলে রেখে লালন পালন করেছে। আমি ওনার মুখটা দু হাতের মাঝে ধরে, রাবেয়া মাও তো আপনার মা, তাই না? সে কি আপনাকে কম ভালোবেসেছে কখনো? আপনার এক মা আপনাকে জন্ম দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ দিয়েছে, তো আরেক মা আপনার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছে। আমি যতটুকু দেখেছি, মা আপনাকে তাওহিদ ভাই ও নিশির থেকেও বেশি ভালোবাসে। তাই তো আপনার এভাবে
বাসা থেকে বের হয়ে যাওয়া ওনার সহ্য হয়নি। তিশার কথা শুনে জিসান জিজ্ঞাসা দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। কি? আপনি বের হবার পর মার প্রেশার একদম লো হয়ে যায়, উনি জ্ঞান হারিয়ে ফেলে। আমাকে আগে বলিসনি কেন? আমার এক্ষুনি যেতে হবে। আমি জানি মা আমার কারণে টেনশনে আছে। আমি কি পাগল? দেখ, মৃত মাকে স্মরণ করে জীবিত মাকে মৃত্যুর দিকে কিভাবে ঠেলে দিলাম। আমার এক্ষুনি যেতে হবে বাসায়। তিশা জিসানকে একা ছাড়বে না, তাই তিশা ও রায়হানও সাথে গেল। তাওহিদ ও তানজিলা 1 ঘন্টা যাবৎ চেষ্টা করছে রাবেয়া বেগমকে কিছু খাওয়ানোর, কিন্তু উনার এক কথা, আগে তো আমার ছেলেকে এনে দাও, তারপর আমি মুখে দিব। তাছাড়া আমি এক বিন্দু পানিও মুখে দিব না। হঠাৎ কারো শব্দে সবাই পেছনে তাকালো। না খেয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যানিং করছো? জিসানকে দেখে রাবেয়া বেগমের চোখের বাঁধ ভেঙে গেল। জিসানকে ইশারা করলো কাছে আসতে। জিসান মার পাশে বসে মাকে জড়িয়ে ধরল। আই এম সরি মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি আসলে একটা খারাপ ছেলে, তাই না? মায়ের হাতটা ধরে সারা জীবন তোমাকে জ্বালিয়েছি। এখনো তোমাকে শান্তি দিচ্ছি না। তুমি আমাকে মারো, খুব বকো, আমি কিচ্ছু বলবো না, রাগও করবো না। আর দেখো, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব। আর কোনোদিন এসব কথা বলবি? আমি সত্যি তোকে ছেড়ে চলে যাব জিসান। তুই তো আমার ছেলে, আমার সোনার ছেলে। আর কখনো এসব বলবি না। তুই যেমন আছিস সারা জীবন তেমনই থাকবি। এসবের জন্য তুই নিজেকে যদি এক বিন্দুও চেঞ্জ করিস, তাহলে মনে করব তুই আমাকে মা বলে মনেই করিস না। আমার জিসান যেমন আছে তেমনই থাকবে। আমার থেকে নিজেকে আলাদা করার কথা চিন্তা করিস না। আমার লাশ দেখবি কিন্তু। মা, এসব বলো না। তুমি আমার মা, আর আমার মাই থাকবে। নিশি যেমন আগে নালিশ করতো তুমি নাকি আমাকে বেশি ভালোবাসো, সারা জীবন আমাকেই বেশি ভালোবাসবে। আমি আগে ওদেরকে তোমার ভালোবাসার ভাগ দেইনি, এখনো দেবো না, বলে দিও। রাবেয়া বেগমও আবেগে ছেলের কপালে আদর করে দিল। আয়শাবু অনেক ভাগ্যবান যে উনি তোর মতন একটা হীরার টুকরো জন্ম দিয়েছে। আর আমি তোর মতন হীরার টুকরো ছেলেরূপে পেয়ে নিজেকে আরও বেশি ভাগ্যবান মনে করি। পরিস্থিতিটা কিছুটা হালকা করতে নিশি বলে উঠল, দেখলে তাহিদ ভাইয়া, মায়ের চোখে জিসান ভাই হীরা, আর আমরা হলাম তামা পিতল। তাওহিদ হেসে বলল, কেন তোর হিংসা হয়? বইয়েই গেছে হিংসা করতে। থাকো তোমরা তোমাদের মাকে নিয়ে, আমার কাছে আমার বাবাই আছে, আর তাকে তোমাদের কাউকেই দেব না। জিসান হাসতে হাসতে বলে, যা দিয়ে দিলাম পুরো তৌফিক আহমেদকে তোকে, কিন্তু আমার মায়ের সামনে তোর ওই হিরো ভেজা বিড়াল হয়ে যায়, তখন কি করবি? রুমে সবাই হঠাৎ অট্টহাসিতে ফেটে ওঠে। হঠাৎ তিশা ও রায়হান রুমের বাহিরে দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। আসলে তাদের সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না। ওর বাবার একটা বোকামির কারণে এই পরিবারটি ধ্বংস হতে হতে বেঁচে গেল। রায়হান ভয় পাচ্ছে বাবার করা বোকামির মাসুল ওর বোনকে না আবার দিতে হয়। এখন সবাই যদি বিষয়টা ইজিলি না নেয়, তখন ঠিক ওই সময় তৌফিক সাহেব ওদের সামনে এসে দাঁড়ালো। রায়হান, তিশা, তোমরা এখানে কখন এলে? অ্যাকচুয়ালি আঙ্কেল, আমরা জিসানকে সাথে করে নিয়ে এসেছি। তাই নাকি? ও এসেছে তাহলে? ধন্যবাদ সান। আমি জানতাম তুমি একমাত্র তুমি ওকে বাসায় আনতে পারবে। রায়হানের কাঁধে হাত রেখে রায়হান কিছু বলতে চায়, তৌফিক সাহেব তা বুঝতে পারে। তুমি কিছু বলবে রায়হান? অ্যাকচুয়ালি আঙ্কেল, বাবার তরফ থেকে আমি সরি বলছি। আসলে আমি বুঝতেই পারছি না বাবা এমন একটা বোকামি কিভাবে করলো। সামান্য বিষয়টা নিয়ে এত মাতামাতি করার। প্লিজ আঙ্কেল, আপনি মনে কিছু করবেন না। আমি জানি বাবাও হয়তো কিছুটা অনুতপ্ত, উনিও খুব শীঘ্রই সরি বলবে। ইটস ওকে রায়হান, উনি একজন পিতা। তিশার কথা চিন্তা করা তার দায়িত্ব। তার ভেতরে একটা ভয় ঢুকে গিয়েছিল, যা থেকে
সে নিজেকে সরাতে পারছিল না। সেদিন আমিও তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে ছোট্ট বাচ্চাটার মতো জিদ করে কিছুই বুঝতে চাইছিল না। তাই আমিও আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আর তোমাকে গিল্টি ফিল করার প্রয়োজন নেই। এটা একদিন না একদিন জিশানের জানারই ছিল। আমরা শুধু ভয় ছিলাম ব্যাপারটা জিশান কিভাবে নিবে, কিন্তু সব কিছু এত ইজিলি হবে ভাবতে পারিনি। আর চিন্তা করো না, তোমার বাবাও বুঝে যাবে। রায়হান ও তৌফিক সাহেবের সব কথা শুনেছিল জিসান ও রাবেয়া বেগম রুম থেকে এতক্ষণ। তাই রাবেয়ার রুম থেকে বের হয়ে রায়হানকে উদ্দেশ্য করে বলে, রায়হান, তুমি টেনশন নিও না। উনি একজন বাবা, আর সব বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক। আসলে ওনার মনে একটা ভয় ঢুকে গিয়েছে। তুমি হয়তো জানো না, শামসু ভাইয়ের কোনো এক বন্ধু জানি মারা যাওয়ার পর তার প্রথম স্ত্রীর সন্তান আর তার ছেলের বউকে নাকি সৎ ভাই বোনেরা মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে। অথচ ওনার বন্ধু জীবিত থাকাকালীন নাকি সবাই মিলেমিশেই থাকতো। এসব দেখে তোমার বাবারও মনে একটা ভয় ঢুকে গেছে। আর এটাই স্বাভাবিক। তার জায়গায় আমরা হলেও এমন পরিবারের কাছে মেয়ে তুলে দিতে একটু হলেও ভয় পেতাম। তাই তোমরা ছোটরা এ বিষয়ে নিয়ে কোনো কথা ওনার সাথে বলবে না। আমরা বড়রাই দেখে নিব, ঠিক আছে? রায়হান খুব অবাক হলো তাদের এমন আচরণে। বিষয়টা কতটা ইজিলি করে দিল তারা। শামসুর রহমানের সামনে বসে আছে রাবেয়া বেগম, তাওহিদ, তনজিলা আর নিশি। শামসুর রহমান বুঝেই উঠতে পারছে না এত সকাল সকাল তারা কেন এসেছে। কালকের ঘটনার পর রাবেয়া বেগমের দিকে তাকাতেই পারছে না শামসুর রহমান। তাই নীরবতা ভেঙে রাবেয়া বেগমই বলল, কি হলো ভাইজান, বলুন। আমাকে দেখে কি আপনার দজ্জাল শাশুড়ি মনে হয়? শামসুর রহমান ভ্যাবাচাকা হয়ে রাবেয়া বেগমের দিকে তাকায়। এমন প্রশ্নের জন্য হয়তো রেডি ছিল না। তনজিলা ও বলে উঠল, আঙ্কেল, আমাকে দেখলে কি আপনার এমন মনে হয় আমি খারাপ যা হব? আর আমিও তো আছি ভাবি। আঙ্কেল আমাকেও দজ্জাল ননদ ভাবে। সে যে বসে বসে ভাইয়ের কান ভরবে বউকে মারার জন্য, তাই না আঙ্কেল? এদের কথা শুনে রেনু বেগমও রায়হান মুচকি মুচকি হাসছে, কিন্তু শামসুর রহমান অবাক। এসব কিছু এই পরিবারের সম্বন্ধে কখনো উনি চিন্তাই করেনি। কি বলছেন আপা? আমি কখনো আপনাদের সম্পর্কে এসব চিন্তাও করিনি। তেশার মতো তানজিনা, নেশিও আমার মেয়ের মতোই। আমি জানি আমার মেয়েরা কেমন। তাহলে সমস্যা কি ভাইজান? আমি জানি আমি হয়তো জিসানকে জন্ম দিইনি বলে আপনি ভাবছেন জিসানকে আমি কম ভালোবাসি। কিন্তু ভাইজান, শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়? আমি এই হাতে ওকে বড় করেছি, নিজের সম্পূর্ণ ভালোবাসা ওকে দিয়ে আগলে রেখেছি। কখনো কি মনে হয়েছে আমি ওর সৎ মায়ের মতন আচরণ করি? বলুন। আমার নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসি আমি ওকে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার ভয় আমি বুঝি, কিন্তু সবাইকে এক পাল্লায় মাপলে তো হবে না। আপনার বন্ধুর ছেলের সাথে হয়েছে বলে আপনি তার জন্য আমার ছেলেকে কষ্ট দিতে পারেন না। আমি এটা একদম সহ্য করব না। ভালো করে বলছি ভাইজান, আমার বৌমাকে আমার ছেলের হাতে তুলে দেন। তা না হলে ছেলেকে বলবো তুলে নিয়ে যেতে। আর একবার আপনার না, আমি নিজেই আমার ছেলে আর বউকে প্যারিসে পাঠিয়ে দেব একেবারের জন্য। আমার ছেলেটার জীবনে আপনি আর আমার স্বামী মিলে তেজপাতা বানিয়ে ফেলেছেন। এতদিন আমি যেমন আমার ছেলেকে ছেড়েছিলাম, এখন দেখে নিব মেয়ে ছাড়া থাকতে কিভাবে পারেন আপনি। শামসুর রহমান তো পুরোই শকড। ছেলের হুমকি কি কম ছিল? এখন মাও হুমকি দিচ্ছে। শামসুর রহমান হেসে বলে, আপা, কোনো সন্দেহ নেই, জিসান আপনারই ছেলে। যেমন মা তেমনই আপনার ছেলে। ড্রয়িং রুমে এর সবাই অট্টহাসিতে ফেটে উঠল। অবশেষে তিশার বাবার মনের ভয়টা দূর হলো। শামসুর রহমানের দৃষ্টিতে আজকাল আপন ভাই বোনরাই পরের মতো ব্যবহার করে, রক্তের বন্ধন ছিন্ন করতে ভাবে না। সেখানে জিসান তো রাবেয়া বেগমের সৎ ছেলে।
তাহলে তানজিলার মতো কি সে আদর আর ভালোবাসা পাবে তিশা? আর জিসান সে তো জানেই না কিছু, তাহলে তার উপর কোনো অন্যায় হলে হয়তো সে বুঝতেও পারবে না। আজ তৌফিক সাহেব বেঁচে আছে, কিন্তু কাল যখন উনি থাকবে না তখনও কি এরা এমন থাকবে? আমাদের সমাজে ঘরে ঘরে এমন অনেক কিছু দেখা যায়, তাই তো তিশাকে তুলে জিসানের হাতে দিতে তার মন মানছিল না। সবাই মিলে একবার ডিসাইড করলো এই শুক্রবার বসে ওদের 4 হাত এক করে দেয়ার ব্যবস্থা করবে। আর এসবের কিছুই এখনো জিসানের তিশার কানে যায়নি। তিশাকেও মানা করে বলতে ওদের সারপ্রাইজ দেয়া হবে বলে। আজ শুক্রবার। জিসান তিশার পরিবারকে নিজের বাসায় দেখে খুব অবাক হলো। তার থেকে বেশি সারপ্রাইজ হলো যখন জানলো ওদের বিয়ের ডেট ফিক্সড করার জন্যই সবাই একত্রিত হয়েছে। তবে এসবের মাঝে তিশা ছিল না। তিশা এখনো কিছু জানে না, তাই জিসানও সবাইকে মানা করলো তিশাকে বলতে, কারণ তিশাকে সারপ্রাইজ দেয়া হবে। কোনো জিনিস মন থেকে চাইলে আল্লাহও তার বান্দাকে কখনো নিরাশ করে না। আর চাওয়াটা যদি পবিত্র হয় তাহলে তো কথাই নেই। জিসানের প্রতিটি চাওয়াই ছিল তিশা। মনের ভেতরে প্রচণ্ডভাবে বিশ্বাস করত তিশাই সেই নারী যাকে বিধাতা এই পাঁজরে দিয়ে সৃষ্টি করেছে। তাই তো জীবনে জিসানে অন্য কোনো নারীতে আসক্ত হয়নি। কেন জানি এই এক নারীর মাঝেই পুরো পৃথিবী খুঁজে পায়। তাই তো সম্পর্কের প্রথমেই সম্পর্ককে একটা পবিত্র নাম দিয়েছে। নিজের ভালোবাসার জোরে সেই মেয়েটিকেই নিজের অর্ধাঙ্গিনী বানিয়ে ফেলেছে। আর অর্ধাঙ্গিনী চাওয়া খুব করে চাওয়া নিশ্চয়ই দোষের কিছু না। আর আজ ওর সব চাওয়া পূর্ণতা লাভ করতে যাচ্ছে। সবার মসজিদে জিসান ও তিশার বিয়ের ডেট ফিক্সড করা হয়ে গেছে। সবার মসজিদে জিসান ও তিশার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল। ডেস্টিনেশন ওয়েডিং জিসানের ইচ্ছা, তাই তো নিজের ইচ্ছা পূরণ করার জন্য শহর থেকে দূরে একটা রিসোর্ট ভাড়া করে নিল। মেহমানদের সুবিধার জন্য আশেপাশে হোটেলগুলোয় বুক করে ফেলল। বিয়ের 5 দিন আগে সবাই রিসোর্টে আসার প্ল্যান হলো, কিন্তু এসবের কিছুই তিশার কানে এখনও পৌঁছায়নি। বিয়েতে তিশার জন্য ড্রেস হতে শুরু করে জুয়েলারি সব জিসান নিজে চয়েস করেছে তিশাকে নিজের পছন্দ রঙে সাজাবে বলে। তবে প্রতিটি ক্ষেত্রেই তিশার পছন্দ অপছন্দ অবশ্যই মাথায় রেখেছে। তিশাকেও সারপ্রাইজ দেওয়ার সব আয়োজন শেষ করেছে জিসান। তাদের মেহেদি হতে শুরু করে গায়ের হলুদ বিয়ে এখানেই হবে। আর রিসেপশনের আয়োজন ঢাকায় করা হয়েছে। সকাল সকাল তিশার মায়ের চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল তিশার। ঘুম ঘুম চোখেই তিশা মায়ের দিকে তাকিয়ে। মায়ের কিছু বলার আগে রায়হানও চিল্লাতে চিল্লাতে তিশার রুমে আসলো। কি হলো মা, তোমাদের হয়নি এখনো? আমার তো হয়েছে। তোর এই কামচোরা বোনকে বল, কখন ধরে ডাকছি ওটার নামই নেয় না। তিশা ছোট ছোট চোখ দিয়ে মা আর ভাইয়ের কার্যকলাপ বোঝার চেষ্টা করছে। ভাইয়া কি হয়েছে? কোথাও যাবে তোমরা? বলার সাথে সাথে মা আর ভাইয়া এক ধমক দিয়ে রেডি হতে বলে চলে গেল, তাও আবার নতুন ড্রেস পরে। মাথায় আমার কিছু আসতেছে না। হলো কি এদের? দুপুরে আমাদের গাড়ি এসে পৌঁছালো একটা রিসোর্টের সামনে। গাড়িটি রিসোর্টের সামনে থামানোর পরেই তিশার চোখ ছানাবড়া হয়ে যায়। এটা কি দেখছে ও? এত সুন্দর ভিউয়ের আগে তিশা দেখেনি। বিশাল এলাকা জুড়ে রিসোর্টটি বানানো হয়েছে। চারপাশের নাম না জানা হাজারো ফুল দেখা যাচ্ছে। তার উপর পুরো রিসোর্টটিকে অসম্ভবভাবে সাজানো হয়েছে, মনে হয় কারো বিয়ে। তিশার মাথায় কিছুই আসছে না। কার বিয়ে এখানে? রিসোর্টের ভেতরে পা দেওয়ার সাথে সাথেই চারপাশ থেকে গোলাপের পাপড়ি ফেলা হচ্ছে তিশার দিকে। তিশা আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেছে। সামনে যত বাড়ছে ততই মুগ্ধ হচ্ছে। আরও বেশি অবাক হলো সামনে জিসানও তার পুরো পরিবার দাঁড়িয়ে থাকতে দেখে। তিশা লক্ষ্য করল আজ জিসানের চেহারায় এক আলাদা উৎফুল্লতা দেখা যাচ্ছে। সাদা পাঞ্জাবি আর চুড়িদার পাজামা পরে আছে। মুখে তার দামি সেই কিলার স্মাইল।
উফ, কি যা লাগছে না। তিশার সামনে এসে জিজ্ঞেস করলো, আন্টি কারো কি বিয়ে এখানে? এত আয়োজন কেন? আমার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। এমন কি বললাম আশ্চর্য? আমার মুখটা কাচুমাচু করে তাকিয়ে আছি, সবাই এখনো হাসছে। তখনই জিসান আমার হাতটা তার মুঠোতে নিয়ে বলল, হ্যাঁ, একটা পিচ্ছি মেয়ের বিয়ে এখানে। আমি এখনো জিসানের দিকে তাকিয়ে আছি বলে ম্যানেজমেন্টের এক লোককে জিসান ইশারা করলে সে ট্রেতে করে ফুলের পাপড়ির ওপর একটা কার্ড আমার সামনে নিয়ে আসলো। জিসান ইশারা করে আমাকে কার্ডটা দেখতে। কার্ডটা খুলে আমার এক হাত মুখে চলে যায়। তার মানে এখানে আমার আর ওনার বিয়ের আয়োজন চলছে। আমি অবাক হয়ে জিসানের দিকে তাকাই, আর উনি চোখ টিপ মেরে আমার কানের কাছে এসে বলে, ওয়েলকাম টু মাই কিংডম জান। লজ্জায় তিশা পুরো লাল নীল হয়ে গেল। ওর বিয়ে অথচ ওরই খবর নেই। সবাই নিশ্চয় এই হিটলারের প্ল্যানিং। সবাই তারপর তিশাকে ভেতরে নিয়ে গেল। তিশার রুমে দেখিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলল। এখানকার রুমগুলো অনেক সাজানো গোছানো, তবে তিশার সব থেকে ভালো লেগেছে রুমটার বারান্দাটা। সামনে তাকালে কিছুটা দূরে বিশাল একটা নদী দেখা যাচ্ছে। হয়তো রিসোর্টটা কোনো নদীর আশেপাশে বানানো। তিশার রুমের বারান্দা থেকে রিসোর্টের সামনের অংশটা দেখা যায়। তিশা খেয়াল করলো গেট দিয়ে দুটো মাইক্রো প্রবেশ করছে, আর জিসান হয়তো ওদের জন্যই ওয়েট করছিল। গাড়ি থেকে কিছু ছেলে মেয়ে নেমে আসলো। দেখলেই বোঝা যাচ্ছে ওরা দেশের না, নিশ্চয়ই বিদেশ থেকে আসছে। মেয়েগুলো শরীরে ওয়েস্টার্ন ড্রেস, ঠিক যেমন লাবণী পরত। জিসান মেহমানদের নিয়ে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যার দিকে নিশি ও নীলু আসে আমার রুমে। আমি নীলুকে দেখে কিছুটা অবাক হলাম। তুই এখানে? নিশি দাওয়াত দিয়েছে তাই না? নিশির দিকে তাকিয়ে, না, আমাকে ভাইয়া ইনভাইট করেছে, শুধু আমাকে না, আবিরকেও। তাই নাকি? রিয়েলি? হিটলার এত ভালো হলো কি করে? তিশা দেখ, আমার ভাই এমনিই ভালো, তুই সবসময় উল্টো বুঝিস। আমি নিশিকে জড়িয়ে ধরে, তাই নাকি? তোর ওই খরুশ ভাই যে এত কিছু করলো আমাকে না জানিয়ে, এটা কি? এটা তো তোকে সারপ্রাইজ দেবার জন্য। আমি সারপ্রাইজ না, শকড হয়েছি বুঝলি। বুঝেছি, এখন চল। কোথায়? নিচের সবাই বাগানের লনে আড্ডা দেবো বলে আসর বসেছে। ভাইয়া তোকে নিয়ে যেতে বলেছে, ভাইয়ের ফ্রেন্ডরাও এসেছে। তিশা একটু থেমে, তোরা আমাকে এ অবস্থায় নিবি? দাঁড়া, অন্তত ড্রেসটা চেঞ্জ করে নি। ওকে, তাড়াতাড়ি কর। লনে জিসানের কাজিন আর ফ্রেন্ডসদের আড্ডা চলছে। আমাকে দেখা মাত্রই সবাই টোন মোড়ে বলছে, দেখো অবশেষে দুলহানের আগমন ঘটল। আমরা তো ভাবলাম আজ তো দেখাই পাবো না। এদের এক একজনের এক এক কথায় লজ্জায় আমার গাল দুটো ব্লাশন ছাড়াই লাল হয়ে গেল। কয়েকজন বাদে প্রায় সবাই আমাকে চিনে, তাই তো আমাকে টোন মারতে তাদের ভালোই লাগছে। আর চোখে জিসানকে খুঁজতে নিলে এই কি দুটো চোখ আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তবে আজ তার এই হাসি আমার অসহ্য লাগছে। আমাকে একা এখানে রেখে বন্ধুদের সাথে আড্ডা চলছে মিস্টার জিসানের। কিছুক্ষণ পর নিজেই আমার কাছে এসে তার বিলাতি ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিল। বিদেশ থেকে এলেও এদের সকলের আচরণ খুবই মার্জিত ছিল। প্রায় বেশ রাত পর্যন্ত আমাদের আড্ডা চলল। এরপর সবাই যে যার রুমে চলে গেল। নেক্সট মর্নিং পর্যন্ত হইচই আর মিউজিকে আমার ঘুম ভাঙল। বারান্দায় এসে বাহিরে তাকিয়ে দেখি জিসান ওর ফ্রেন্ডস আর কাজিনদের সাথে ভলিবল খেলছে বাগানে। কি লোক রে বাবা, ঘেমে পুরো শরীর একাকার, অথচ সে মহা আনন্দে 3 কোয়ার্টার প্যান্ট আর হোয়াইট কালার সেন্ডো গেঞ্জি পরে এই গরমে খেলায় মেতে আছে। আমার কেন জানি মনে হচ্ছে এই লোক বিয়ে করতে আসেনি, ফ্রেন্ডসদের সাথে পিকনিকে আসছে। ওনাকে দেখে তো এমনিই মনে হচ্ছে এখন আমার। রায়হান ক্লান্ত হয়ে পানি খেতে আসলে সামনে কিছু একটা দেখে রেগে দাঁড়িয়ে যায়। জিসানও রায়হানের পিছু পিছু আসছিল। রায়হানকে এমন স্থিতি দেখে ওর দৃষ্টি বারবার বরাবর তাকালো। জিসানও ওদিকে তাকিয়ে বলল, তোর বোনকে একটা আছাড় বাড়তে মন চাইছে আমার।
রায়হানও বিড়বিড় করে বলে উঠল, আমারও মন চাইছে আছাড় মারতে তোর বোনকে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন এখানে? রায়হান অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে জিসানের দিকে, কারণ ও যে কথাটা নিশিকে উদ্দেশ্য করে বলেছিল তা কি জিসান বুঝেছে। আর জিসান চলল তিশাকে আছাড় মারতে। তিশা ও নিশি জিসানের কাজিন নীরা আর ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছিল আর কিছু একটা বিষয় নিয়ে খুব হাসছিল। সাথে আবির ও নীলু ছিল। কিন্তু তিশা তো ভুলে গিয়েছে যে দুটো চোখ সব সময় ওদের নজরে রাখে। হঠাৎ সামনে জিসানকে আসতে দেখে হীরা নীর সহ সবাই পালালো, কিন্তু তিশা কিছুই বুঝলো না সবাই কোথায় গেল হঠাৎ। পিছনে ঘুরে জিসানকে দেখে তিশাও শকড। এবার বুঝলো সবাই কেন গেল। তিশাও জিসানকে না দেখার জন্য ভ্যান করে চলে যেতে নিল। জিসান হাত ধরে তিশাকে হ্যাচকা টান দিয়ে সামনে আনে। কি সমস্যা কি? জিসান কিছু না বলেই তিশাকে কোলে তুলে নেয়। তিশা তো ছটফট করতে লাগলো নামানোর জন্য, কিন্তু জিসানের ডোন্ট কেয়ার লুক নিয়ে একটা ডেভিল হাসি দিল। তিশা এই হাসির রহস্য বোঝার আগেই জিসান তিশাকে নিয়ে বাম দিকে সুইমিং পুলে। তিশা চেঁচিয়ে বলে উঠল, নো! কিন্তু চিৎকার করেও লাভ হয়নি, তিশা অলরেডি পানিতে। হঠাৎ ঝাঁপ দেয়, নাকে মুখে পানি ঢুকে কাশতে লাগলো তিশা। তার উপর তিশার পানিতে ফোবিয়া থাকায় জিসানকে শক্ত করে জাপটে ধরে আছে। প্লিজ জিসান, আমাকে ছাড়বেন না প্লিজ। তিশার মুখে এই প্রথম নিজের নাম শুনে জিসান যেন সব ভুলে গিয়েছে। তিশার কোমর জড়িয়ে একদম কাছে টেনে নিল। মুহূর্তেই দুটো ভেজা শরীর একে অপরের সাথে লেপ্টে গেল। হঠাৎ দুজন সব কিছু ভুলে একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন আজ চোখের ইশারায় মনের কথা হবে। কিছুক্ষণ পর মিউজিকের উচ্চ শব্দে তিশার ধ্যান ভাঙে। জিসানকে ঠেলে সরাতে নিলে 1 ইঞ্চিও সরাতে পারল না। কেমন নেশা লাগা চোখে এখনো জিসান চেয়ে আছে। তিশা কাঁপা কাঁপা গলায় বলল, ছাড়ুন আমায়। জিসান যেন কিছুই শুনল না, বরং তিশার দিকে তাকিয়ে সামনে আসা ভেজা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কানে কানে বলল, আর মাত্র 3 দিন, এরপর আমি কিন্তু আর কন্ট্রোল করতে পারবো না নিজেকে, জান। জিসানের কথার মানে বুঝতে পেরে তিশা যেন লজ্জায় পানিতে মিশে যেতে মন চাইছে। উফ! নিশিও তখন পালাতে গিয়ে রায়হানের সামনে পড়ে গেল। মুখে একটা মেকি হাসি দিয়ে পাশ কেটে চলে যেতে নিল। রায়হান হ্যাচকা টান দিয়ে সামনে আনে। ঘটনার আকস্মিকতায় নিশি ভয় পেয়ে যায়, কিন্তু ভয়টা কিছুক্ষণ পর রাগে পরিণত হয়, কারণ রায়হান নিজের রাগ কন্ট্রোল করতে নিশির মাথায় 1 বোতল পানি ঢেলে দেয়। এসব কি রাইহান ভাই? গরম, প্রচণ্ড গরম তো, তাই ঠান্ডা করছি। কারণ আগুন লেগে যাচ্ছিল, তাই সময় থাকতে নিভিয়ে দিলাম। আবার লাগলে এবার পুড়িয়ে ফেলবো, বুঝলি? রায়হানের কথায় নিশির মাথার উপর দিয়ে গেল। কি বলে গেল? পাগল নেই? হাজি তিশার মেহেদি গাঢ় সবুজ রঙের একটা সিল্ক শাড়ির সাথে হালকা কিছু অর্নামেন্টস পরানো হলো। মেহেদি দিতে যেন সমস্যা না হয়, তাই চুলগুলোকে কিছুটা এলোমেলো খোপা করে রাখে। মাথায় একটা বড় টিকলি পরিয়ে দিল। তিশার জন্য আলাদা বিউটিশিয়ান আনা হয়েছে, তারাই মেহেদির জন্য তৈরি করে দিল তিশাকে আজ। মেহেদি দেওয়ার জন্য আলাদা আর্টিস্ট এসেছে। আমি হাত রেখে ওয়েট করছি, তারা মেহেদি না দিয়ে কারোর জন্য ওয়েট করছে। হঠাৎ ডিজে মিউজিক চালু করলো আর আমার সামনে কিছু মেয়ে নাচতে লাগলো। ফুল ভলিউমে গান চলছে। ও মেহেদি প্যার वाले हाथों पे लगाओगी, घर मेरे बाद गिरे के बसाओगी। ओ मेहंदी प्यार वाले हाथों पे लगाओगी, घर मेरे बाद गिर का बसाओगी। हो मुझे मरने से, हो मुझे मरने से, हो मुझे मरने से पहले ही क्या न था, कि ये काम मेरे बाद करोगी। हो दिल तोड़ के हंसती हो मेरा,
वफाए मेरी याद करोगी ও দিলে তোড়ে কে হ্যাঁ। সেই গানের মাঝেই মেয়েগুলো ইশারা করে সামনে দেখাচ্ছে। আমি তাকিয়ে তো ক্রাশড। ও মাই গড, আমি সত্যি ওনার উপর ক্রাশ হলাম আজ। আমার বরটাও আমার সাথে ম্যাচিং করে গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি আর উপরে কোটি পরে আমার দিকে আসছে, সবার আগে আমাকে মেহেদি দিবে বলে। আমি তো চোখেই ফেরাতে পারছি না। সবাই বলে বিয়ের খবর পেলে নাকি মেয়েরা সুন্দর হয়ে যায়। এ দেখি উল্টা, দিন দিন বর আমার আরও বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। উনি কখন যে এসে আমার হাতে ওনার নামটা লিখেছে বুঝতেও পারলাম না। এরপর কি সুন্দর ফ্রেন্ডস আর কাজিনদের সাথে গানের তালে তালে নাচতে লাগলো। আমি তো চোখই ফেরাতে পারছি না। মন চাইছে নিজের চোখের থেকে একটু কাজল নিয়ে ওনাকে লাগিয়ে দিই। মেহেদি অনুষ্ঠানও ভালোভাবে শেষ হলো। আমার বর ভালোই এনজয় করেছে। মনে হলো তার একারই বিয়ে, আমি মনে হয় মেহমান, বেড়াতে এসেছি। তবে আজ তাকে নাচতে দেখে আমি নিজেও কিছুটা অবাক। সবসময় সিরিয়াস চেহারা নিয়ে ঘোরা আমার বরের মাঝে যে এখনও এতটা বাচ্চামি লুকিয়ে আছে তা তো আজ তাকে না দেখলে জানতামই না। হঠাৎ কারো নিঃশ্বাস এসে আমার পিঠে বাড়ি খাচ্ছে। তাকিয়ে দেখার আগেই আমার শাড়ির খোলার অংশে হাত ঢুকিয়ে আমাকে নিজের সাথে জড়িয়ে নিল। তার পারফিউমের মাতাল করা ঘ্রাণটা আজ আমাকে যেন আরও মাতাল করছে। দু হাতে দু পায়ে মেহেদি বলে নড়তেও পারছিলাম না, স্ট্যাচু হয়ে বসে আছি। আর জিসান সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে, কখনো কানে সুরসুরি দিচ্ছে, কখনো কোমরে। আর আমি তো না উঠতে পারছি না ওনাকে বাধা দিতে। আমার এই সমস্যা দেখে মিটিমিটি হাসছে সাহেবে। সমস্যা কি? আমাকে এভাবে টাচ করছেন কেন? আমি কখন তোকে টর্চার করলাম? আমি কি তোকে মেরেছি? জাস্ট একটু। আমি কিঞ্চিত রাগ দেখিয়ে আপনি বেহায়া হয়ে যাচ্ছেন দিন দিন। এভাবে চলতে থাকলে বিয়ের আগেই পালাবো আমি এখান থেকে। এ কথা শোনার পর জিসান আমার পেটটা খামচিয়ে ধরল। আমি ব্যথায় আ আ করে উঠলাম, কিন্তু এতে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। আমাকে নিজের সাথে একদম মিশিয়ে। চেষ্টা করে দেখতে পারিস, এটা আমার রাজ্য। আমার অনুমতি ছাড়া একদম মশাও ঢুকতে পারে না। না পারবে, এত ইজি না জান আমার কারাগার থেকে মুক্তি পাওয়া। সো এইসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে হা কর। অনেক সময় হয়েছে, তোর কিছুই খাওয়া হয়নি, তাই আমি খাবার নিয়ে এসেছি। কি দরদ! ইস, ব্যথা দিয়ে মলম লাগাতে আসে হিটলার কোথাকার। জীবনেও ভালো হবে না। জিসান নিজেও খেলো, আমাকেও ঠেসে ঠেসে খাওয়ালো। আজব মানুষ। আজ গায়ে হলুদ, হলুদের অনুষ্ঠানও বাগানে করা হয়েছে, খোলা জায়গায়। তবে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বাসন্তী রঙের সিল্ক কাতান, এর ওপর তাজা ফুলের গহনা। আর কোনো অর্নামেন্টস আমাকে আজ পরানো হয়নি, শুধু ফুল দিয়ে আমাকে ভরিয়ে তুলেছে। যেহেতু ছেলে মেয়ে একই জায়গায়, তাই গায়ে হলুদও একসাথে আয়োজন করা হয়েছে। গায়ে হলুদের তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। শুনেছি এসব নাকি তানজিলা ভাবি নিজের হাতেই করেছে। সত্যিও অসাধারণ একজন নারী। যত দেখি অতই মুগ্ধ হই আমি। কখনো কোনো অভিযোগ করে না, তার যেন কারো প্রতি কোনো অভিযোগ নেই। এমনকি তাওহিদ ভাই তার হাসপাতালে এতটাই ব্যস্ত থাকে যে ভাবিকে সময়ও দিতে পারে না। তবুও ভাইয়ার সাথে কখনো মুখ কালো করা তো দূরে থাক, রাগও করতে দেখিনি। তার মতো একটা বড় বোনের খুব শখ ছিল আমার, আর আজ জিসানের জন্য পেয়েও যাচ্ছি। হলুদে নাকি তাজা গোলাপ জল, চন্দন ও দুধ মিক্সড করে এনেছে, যাতে কনের সৌন্দর্য আরও প্রকাশ পায়। বাহ, কি আদর! প্রথমে জিসানকে হলুদ ছোঁয়ালো, কারণ বরের ছোঁয়ানো হলুদই নাকি কনেকে দিতে হয়। তবে এটা তো মিস্টার জিসানের হলুদ বলে কথা। তার আগে কি আমাকে কেউ হলুদ ছোঁয়াতে দেবে? ইম্পসিবল। ওনার কপালে লাগানো হলুদ থেকে হলুদ নিয়ে আমার দু গালে লাগিয়ে দিল। ইস, কি লজ্জা! আশেপাশের সব আত্মীয় স্বজন মিটমিট করে হাসছে, আর এই লোকের তাতে কিছু আসে যায় না। কিন্তু আমার কথা তো চিন্তা কর,
এরপর সবার আগে আমার বাবা মা ও জিসানের বাবা মা আমাদের হলুদ লাগালো। অদ্ভুত বিষয় হলো রায়হান ভাই ও নিশিত দুজন একসাথে এলো হলুদ লাগাতে, কিন্তু এসে দুজন ঝগড়া করা শুরু করে দিয়েছে কে আগে হলুদ দিবে তা নিয়ে। হঠাৎ জিসান ধমক দিয়ে বলল, এত ঢং না করে একসাথে হলুদ দিয়ে বিদায় হ তোরা। জিসানের কথা শুনে আমরা তিনজনেই তাকালাম তার দিকে। রায়হান ভাই ও নিশি এরপর চুপচাপ একসাথেই হলুদ দিয়ে চলে গেল। আমি আসলে বুঝি না এই লোকটি রায়হান ভাই ও নিশির ব্যাপারটা জানে কি না। মাঝে মাঝে একটু সন্দেহ হয় নিশি হারামি কিছু হলুদ নিয়েও গেল। এটার কেউ না দেখলেও আমি ঠিকই দেখেছি, খুব ভালো করে জানি কেন। নিশি হলুদ নিয়ে কাউকে খুঁজছে, হঠাৎ পেয়েও গেল তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে। রায়হান রিসোর্টের লোকদের সাথে কথা বলছিল আয়োজন নিয়ে। নিশিও এসে পাশে দাঁড়ালো। নিশিকে দেখে রায়হান ভ্রু কুঁচকে বলল, হোয়াট? নিশি মুখে একটা বিস্তৃত হাসি এনে, জানেন রায়হান ভাই, বরকনেদের হলুদ নাকি আনম্যারিডদের লাগালে তাদের বিয়ের ফুলও নাকি ফুটে তাড়াতাড়ি। তাই নাকি? তোকে সব হাবিজাবি কথা কে শিখায় বলতো? হাবি যাবি না, সত্যি। ওকে, তুই লাগিয়ে নে বেশি করে, তাহলে তিশার বিয়ের পর তোর বিয়েটা ওর আয়োজন সেরে ফেলবো। কি বলিস? নিশি একটু হেসে, তার জন্যই তো এসেছি। মানে? কিছু বোঝার আগে নিশি ওর 2 হাত ভরা হলুদ রায়হানের মুখে মেখে দিল। তার জন্য রায়হান মোটেও প্রস্তুত ছিল না। আপনার বন্ধুর বিয়ে, আপনি কুমারা থাকবেন কেন? হলুদ দিয়ে দিলাম যাতে আপনার বিয়েটাও না তাড়াতাড়ি হয়ে যায়। হলুদ দিয়ে নিশি দৌড়। আজকে আর ওকে কেউ খুঁজেই পাবে না। আর রায়হান সে তো শকড। সারা রিসোর্ট ঘুরে তিশাকে খুঁজছে জিসান। মাথাটা পুরো গরম। সকাল থেকে দেখা নেই এই মেয়ের। লুকিয়ে আছে রং খেলার ভয়ে। আজ সবাই রং খেলবে বলে বাইরে অপেক্ষা করছে। আর এ মেয়ে আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলছে। একবার পেরি মাথা থেকে সব ভূত দূর করছি। জিসান ফোনটা নিয়ে সোমকে কল করে। পেয়েছো? ইয়ে স্যার। সকাল থেকে সবাই তিশাকে রং লাগানোর জন্য জোর করছে, কিন্তু তিশা রুম থেকে বের হয়নি। কিন্তু যখনই জিসানের নাম শুনেছে, ভয়ে রুম থেকে পালিয়ে রিসোর্টের ট্যারিসে লুকিয়ে আছে। তিশার বিশ্বাস এখানে কেউ তার খোঁজ পাবে না। জিসান তো একদমই না। কিসব রং খেলে, রং দিয়ে এক একজনকে পেতনির মতো লাগে। আমাকেও এরা পেতনি বানাতে চায়। তিশা তো জানে না পুরো রিসোর্টে সিসিটিভি ক্যামেরা লাগানো, তাই তিশা যেখানেই লুকাক জিসানের নজর থেকে বাঁচতে পারবে না। রং খেলার জন্য তিশাকে রেনু বেগম ধরে বেঁধে একটা মিষ্টি কালারের শাড়ি পরিয়েছিল সকালে। তখন হয়তো মাকে কিছু বলতে পারেনি, পরে আর খোলার সুযোগ পায়নি। তিশা নিজের আঁচলটা ঠিক করার সময় হঠাৎ ছাদে কারো উপস্থিতি টের পেয়ে চমকিতে তাকায়। আর জিসানকে দেখে ভয়ে একটা শুকনো ঢোক গিলে। আপনি এখানে কিভাবে? আলাদিনের চিরাগ ঘষে। মানে? মানে করে লাভ নেই জান, শুধু চিন্তা কর এখন তোর সাথে কি হবে। দেখুন, সামনে আসবেন না। আমি কোনো রং লাগাবো না। আপনি গিয়ে লাগান যান, যত সব আজাইরা জিনিস। এটা কি করে হয় জান? আমার রঙে তোকে রাঙাবো? যাক, ভালোই হয়েছে। জিসান দুষ্টু একটা হাসি দিয়ে, ওখানে মানুষের ভিড়ে ভালো করে লাগাতে পারতাম না, কিন্তু এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই। তাহলে কি হবে একটু ভাব। তিশা খুব ভালো করেই বুঝতে পারছে জিসান কি ইশারা করছে। তিশার এখন নিজের মাথা নিজেরই বাড়ি দিতে ইচ্ছে করছে। গাধি আগেই বোঝা উচিত ছিল, একে বোকা বানানো এত সহজ না। নিজের জালে নিজেই ফেসে গেলি। তিশার মুখে একটু মেকি হাসি দিয়ে, চলুন আমরা নিচে যাই, ওখানে সবার সাথে রং খেলি কেমন? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তিশা পাশ কেটে চলে যেতে নিলেই জিসান হাতটা ধরে তিশাকে দেয়ালের দিকে ঘুরে রেখে চেপে ধরে। তো সহজে যান, আগে আমরা দুজন খেলি, বাকি সবাই পরে।
জিসান সাথে করে রং নিয়েই এসেছিল। তিশার কাঁধে চুলগুলো সরিয়ে গভীরভাবে কয়েকটা কিস করে হাতে থাকা রঙগুলো দিয়ে খোলা পিঠটা রাঙিয়ে দেয়। এক হাত দিয়ে আবার তিশাকে সামনে ঘুরিয়ে দুগালে আলতো করে চুমু দিয়ে সেখানেও রং মাখিয়ে দেয়। তিশা চোখ দুটো কুঁচকে বন্ধ করে রেখেছিল এতক্ষণ, কিন্তু জিসানের কোনো সাড়া না পেয়ে চোখ খুলে দেখে জিসান এখনও ওর দিকে তাকিয়ে আছে। তাই তিশা বলে উঠল, কি হলো সরুন, রং মাখা শেষ, এবার আমাকে যেতে দিন। জিসান আরও একটু সামনে এসে, এখনো কিছুটা বাকি আছি জান। তিশা ভ্রুকুচকে জিসানের দিকে তাকায়। জিসান রং মাখা হাতটা দিয়ে তিশার পেটটার মধ্যে স্লাইড করতে লাগলো। জিসানের এমন কার্যে তিশা এখন কান্না পাচ্ছে। এমন টর্চার কেন করে লোকটি সহ্য করার মতো না। আঘাত করে কিন্তু আঘাতের দাগ নেই, কিন্তু অসহনীয় জ্বালা বয়ে যায় পুরো শরীরে। উফ! এরপর তিশা ও জিসান দুজনেই নেমে আসে বাগানের লনে। তিশাকে এইভাবে রং মাখানো দেখে সবাই মুখ চেপে হাসতে লাগলো, কারণ তিশার পুরো রং মেখে ভূত হয়ে গিয়েছে। রাগে জিসানের দিকে তাকিয়ে জিসান এক চোখ টিক মেরে চলে যায়। এরপর সবাই এক এক করে রং লাগিয়ে দেয় ওদেরকে। রং খেলা প্রায় দুপুরে পর্যন্ত চলেছে। এসবের মাঝে নিশি আজ রায়হানকে চরম মাত্রায় জ্বালিয়েছে। বেচারা রায়হান তাতে দাঁত চিপে নিশির অত্যাচারগুলো সহ্য করেছে, কারণ নিশি জিসানের বিদেশি ফ্রেন্ডসদের জন্য আনা ড্রিঙ্কসগুলোর থেকে ভুলে ড্রিঙ্কস করে ফেলে, যার জন্য নিশির কোনো হুঁশই ছিল না। আর নেশায় নিশি রায়হানকে আজ আঙ্গুলে নাচিয়েছে। অবশেষে রায়হান সবার আড়ালে নিশিকে রুমে নিয়ে যায়, কারণ বড়রা দেখলে ভীষণ কেলেঙ্কারি হয়ে যাবে। আমাকে একটা চুমু দিন না রেহান ভাই, প্লিজ। নিশি শাট আপ, তুই নেশায় এখন, তাই সব উল্টাপাল্টা কথা বলছিস। রুমে চল, একটু বমি করার চেষ্টা কর, ঠিক হয়ে যাবে। না না না, আমি যাব না। নিশির নিচেই বসে পড়ে। আমাকে কোলে করে না নিয়ে গেলে আমি এখানেই থাকবো। ঠোঁট উল্টিয়ে বলে, নিশি ওঠ, রাগ উঠে যাচ্ছে আমার। ওটুক, আমি কি করব? আমি তো এখানেই থাকবো। হরতাল হরতাল, সবার মাথায় পানি ডাল। উফ নিশি, মাথাটা মনে হয় পুরো গেছে তোর। চল, কেউ আসার আগে। রায়হান উপায় না পেয়ে নিশিকে কোলে তুলে নিল। রুমে গিয়ে বিছানায় শুয়ে দিল, শরীরে চাদরটা দিয়ে বলে, বিশ্রাম নে, আমি কাউকে ডেকে আনছি। রায়হান চলে যেতে নিলেই নিশি রায়হানের পাঞ্জাবির কলারটা টেনে ধরে বিছানায় ফেলে দেয়। ঘটনার আকস্মিক হয় রায়হান তাল সামলাতে পারল না। নিশি রায়হানের উপর উঠে বসে। এত পালান পালান করেন কেন বলেন তো? আমাকে কি ভালো লাগে না? আমি কালো বলে আমাকে ভালোবাসেন না, তাই তো? নিশি কি বলছিস? আমি ঠিক বলেছি। আমি আপনার বাকি মেয়ে ফ্রেন্ডের মতো তো সুন্দর না বলে আমাকে ভালোবাসেন না। কাঁদো কাঁদো কণ্ঠে নিশির রায়হান। কে এসব বলছে? রায়হান খুব অবাক হলো নিশির কথা শুনে। নিশি আমার ইগনোরকে মনে মনে এভাবে নিচ্ছে? নিশির মুখটা ধরে সামনে এনে আমি তোকে অনেক ভালোবাসি নিশি, অনেক। নিশির ঠোঁটটা উল্টিয়ে, মিথ্যা বলছেন। হুম, একদম সত্য। প্রুভ করুন আপনি আমাকে ভালোবাসেন। রায়হানের হঠাৎ যেন কি হলো, নিশিকে বিছানায় ফেলে নিজেই নিশির উপর উঠে নিশির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। নেশায় থাকা নিশিও রেসপন্স দিতে লাগলো। রায়হানও কেমন ঘোরের মধ্যে চলে গেল। ক্রমশ ঠোঁটের তীব্রতা বাড়তে লাগলো। উষ্ণ ঠোঁটগুলো আস্তে আস্তে নিচে নেমে আসতে লাগে। অবশেষে রায়হানও কিছুটা কন্ট্রোললেস হয়ে পড়েছিল। হঠাৎ নিশির শব্দ না পেয়ে রায়হান তাকিয়ে দেখে নিশি ঘুমিয়ে গিয়েছে। রায়হান একটা মুচকি হেসে নিশিকে বুকে টেনে নিল, নিশির কপালে একটা কিস করে। এতটুকু আদরই সহ্য হলো না সুইটহার্ট? রায়হান একটা দীর্ঘশ্বাস ছেড়ে, আজকের মুহূর্তটা হয়তো তোর মনে থাকবে না, কিন্তু আমি ভুলবো না কোনোদিন। আজ রাত আমার ছুটি, তবে জিসানের রাতে ব্যাচেলার পার্টি চলবে নাকি? অনলি জিসানের ফ্রেন্ড আর কাজিনদের সাথে। ওখানে নাকি কোনো ফিমেল নো অ্যালাউ। বাহ, সাহেব আমার বড়ই মুডে আছে। ভাবলাম যাক, আজ একটু নিজের সাথে একান্ত সময় কাটাবো, কারণ কাল থেকে জীবনের মোড় ঘুরে যাবে। হয়তো এমনভাবে নিজেকে নিয়ে ভাবা হবে না। সকাল থেকে মায়ের বকাগুলো
খুব মিস করব এখন থেকে। সবার রাগগুলো যখন মা আমার উপর ঝাড়তো তখন খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন এসব খুব মনে পড়ছে। রায়হান ভাইয়ের আমার সব কথায় নাক গলানো তার শাসনগুলো খুব মনে পড়বে। আর বাবা, তার জন্য তো সব সময় প্রিন্সেসই ছিলাম আমি, আমার বাবার রাজ্যের প্রিন্সেস। কত না স্মৃতি জড়িয়ে আছে এ মানুষগুলোর সাথে। এসবই তো বেঁচে থাকার প্রেরণা ছিল আমার। কি করে থাকবো আমি তাদের ছেড়ে? এসব ভেবেই তিশার চোখ ভরে গেল। তিশা উদাসীনতা বেশিক্ষণ রাখতে পারল না। তিশার রুমের দরজা খুলে হুড়হুড় করে নিশি, নীলু, তঞ্জিলা ও জিসান ও তিশার কাজিনরা ঢুকে পড়ল। সবাইকে একসাথে দেখে তিশা অবাক হলো। নিশি তিশার পাশে বসে। নতুন বধূ কাঁদলো কেন? তোকে কে বলেছে আমি কাঁদছি? কে আর বলবে? তোমার বর আমাদের ফোন করে বলল তোমাকে একা না ছাড়তে। একা থাকলে নাকি তুমি কান্না করবে। তাই তো আমরা গার্লস পার্টি আয়োজন করলাম। আজ রাত আমরাও পার্টি করব। কি বলো সবাই? সবাই চিল্লিয়ে ইয়া। কি অদ্ভুত লোক, নিজে পার্টিতে গিয়েও আমার চিন্তা করে। সবার আবদার আজ দুলহানকেও নাচতে হবে। আমি হাজার মানা করার পরও কেউ শুনল না। আজ আমাকে নাচিয়ে ছাড়বে সবাই। অবশ্য একলা ঘরে যখন কেউ থাকতো না, আমি, নিশি আর নীলু কত নাচানাচি করেছি। তবে সবার সামনে ব্যাপারটা আলাদা, কিন্তু সবার জোরাজুরিতে করতেই হলো। নিশির ছেলে সেজে আমার পাশে দাঁড়ালো নাচার জন্য। ও বরাবরই এমন করে। গান চালু হয়ে গেল। তিশা আর নিশির জুটিতে নাচ দেখে পুরো রুমে সবাই বেশ এনজয় করছে। কেউ ভাবতেই পারেনি তিশা এত সুন্দর নাচবে। কিন্তু তিশা জানেই না কেউ একজন ওদের কার্যকলাপ সব দেখছে। অ্যাকচুয়ালি তিশার নাচের ভিডিও করে ওরই এক কাজিন জিসানকে সেন্ড করে দিয়েছে। বেচারা জিসান নিজের বউয়ের এই রূপ তো আগে দেখেনি, তাই প্রথমে শকড হয়। ক্লাবে বসে সবাই জিসানকে ফোনে কিছু দেখতে দেখে রায়হান, জিসানের ফ্রেন্ডরা ও দেখতে এলো ব্যাপারটা কি। জিসানের পিছে দাঁড়িয়ে ওরা চুপি চুপি তিশার নাচের পুরো ভিডিওটা দেখলো। ভিডিওটা দেখে জিসান ফোনটা পকেটে রেখে সফট ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিয়ে মনে মনে বলছে, এরূপ কিভাবে অজানা রয়ে গেল আমার বউয়ের। হঠাৎ পেছনে বন্ধুদের করতালিতে জিসানের ধ্যান ভাঙল। হোয়াট? জিসান মৃদু হেসে বলল, আসলেই মিস করে দিয়েছি। ম্যাডাম নিজের ট্যালেন্ট লুকিয়ে রেখে আমাকে বোকা বানালো। সবাই হাহা করে হেসে দিল। আর জিসানও তিশার বিয়ে। অনেক প্রতীক্ষার পর দিনটি এলো। তিশার বিয়ের শাড়ি দেখে সবাই অবাক, কারণ শাড়িটি ছিল সাদা কাতানের মাঝে গোল্ডেন ফুল করা আর বর্ডারের অংশ লাল। কি অদ্ভুত, বিয়েতে বউকে কেউ সাদা শাড়ি দেয়? সবাই এ নিয়ে কিছু অভিযোগ করলেও তিশার কোনো অভিযোগ নেই। অবশেষে তিশাকে সাজানো হলো সাদা কাতান লাল ব্লাউজে, সাথে জুয়েলারি ছিল মুক্তা আর ডায়মন্ড, আর চুলে ছিল জিসানের পছন্দে বেলি ফুলের মালা। পুরো সাজ কমপ্লিট হবার পর কেউ যেন চোখ ফেরাতেই পারছে না এত সুন্দর বউ দেখে। প্রতিটি জিনিস একদম পারফেক্ট। জিসানকেও কোনো রাজকুমারের থেকে কম লাগছে না আজ। অবশেষে সেই সময় আসলো। আজ তিশাকে আবারও কবুল বলতে হবে। এর আগে বারের কবুল বলতে অতটা কষ্ট হয়নি তিশার, কারণ তিশা তখন বিয়ের মানেই বুঝতো না। কিন্তু আজ তিশার বুক ফেটে যাচ্ছে মুখ দিয়ে কবুল শব্দটি বলতে গিয়ে। কতটা কষ্ট হয় এই সময় একটি মেয়েই জানে। এটার অনুভূতি বলে বোঝানো যাবে না। অবশেষে তিশার বাবা ভাইয়ের অনুরোধে কবুল বলেই দিল তিশা। বিদায়। বিয়ের মধ্যে সব থেকে বেদনাময় একটা মুহূর্ত। নিজের কাছের মানুষগুলো ছেড়ে যাওয়ার বেদনা একটা মেয়ে শুধু বোঝে। তিশার কান্না আজ জিসানেরও কষ্ট হচ্ছে। জিসানও বুঝতে পারে এটা কতটা কষ্টের একটা মুহূর্ত, কিন্তু কিছু করার নেই। তিশা তো ওর বাবাকে জড়িয়ে যে কাঁদছে থামার নামই নেই। সবাই অনেক কষ্টে তিশাকে গাড়িতে বসালো। গাড়ির ভিতরে বসেও তিশার রায়হানের হাতটা ছাড়ে না। কি অদ্ভুত আমাদের নিয়ম। একটা নতুন সম্পর্ককে আপন করতে গিয়ে পুরনো সব সম্পর্কগুলো পিছিয়ে ফেলতে হয়। গাড়ি চলছে তার আপন গতিতে। চেনা চেনা
চেনা চেহারাগুলোকে ফেলে জিসান যথেষ্ট চেষ্টা করছে তিশাকে চুপ করাতে। এক সময় ক্লান্ত হয়ে তিশা জিসানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রিসোর্টটি যেহেতু শহর থেকে দূরে ছিল, তাই তাদের বাড়ি যেতে বেশ সময় লেগে গেল। রাত 10টায় জিসান ও তিশা আহমেদ ভিলায় পৌঁছালো। জিসানের মা তানজিলা আর জিসানের কিছু আত্মীয়র বরণ ডালা নিয়ে ওদের অপেক্ষা করছিল। তিশা আহমেদ ভিলা দরজার সামনে এলে এক এক করে 7 জন বিবাহিত নারী তিশাকে আশীর্বাদ করে বরণ করলো। এটা নাকি বিয়ে বাড়ির নিয়ম। এরপর জিসানকে তানজিলা ভাবি কি এমন ইশারা করলো, জিসান সবার সামনেই আমাকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। ড্রয়িং রুমের সোফাতে বসায়। জিসানের কাজিনরা কিছুক্ষণ আমাদের নিয়ে বাকি কিছু নিয়মকানুন ছিল সেগুলোও করে ফেলল। রাত 12টায় ভাবি আমাকে জিসানের রুমে রেখে চলে গেল। এই রুমটায় আমি আগেও এসেছি, কিন্তু আজ রুমটা অন্য রকম লাগছে। পুরো রুমটা সাদা আর রেড গোলাপ দিয়ে সাজানো হয়েছে। রুমটাও কিছু চেঞ্জ করা হয়েছে। রুমের আলমারিটাও চেঞ্জ করা হয়েছে। ড্রেসিং টেবিলে আমার প্রয়োজনীয় সব কিছু রাখা। সব থেকে যেটা আমার মনকে ছুঁয়ে দিয়েছে তা হলো বেডের সামনের দেয়ালে আমার আর জিসানের একটা বড় ছবি বাঁধানো। ছবিটি আমাদের এবারের বিবাহ বার্ষিকীতে তোলা হয়েছিল। চোখটা কেন জানি পানিতে ভরে গেল। মাঝে মাঝে মনে হয় এত সুখ কি কপালে সইবে আমার। হঠাৎ জিসান তিশাকে পেছন দিয়ে জড়িয়ে ধরল। জান, আর ইউ ওকে? আমি ঠিক আছি। তাহলে কি চিন্তা করছিস? আচ্ছা, কিছু না। টায়ার্ড লাগছে? হুম। ওকে, আমি ফ্রেশ হয়ে আসি। তিশা শুধু মাথা নাড়ল। তিশা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির পিনগুলো খুলতে লাগলো। মাথার ওড়নাটাও খুলে ফেলল। গলায় হাতটা খুলতে গিয়ে চুলের সাথে আটকে গেল। জিসান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা এক প্রকার টেনে হাড়টা খোলার চেষ্টা করছে। জিসান গিয়ে নিজেই খুলে দিল। এক এক করে বাকি সব গহনাগুলোও খুলে দিল। আস্তে আস্তে করে চুলের ক্লিপগুলো খুলে দিল। তিশার চুলগুলো খুলতে খুলতে তিশার চুলে নাক ডুবিয়ে নাক ঘষতে লাগলো। ইউ লুকিং সো গর্জিয়াস জান, একদম আমার স্বপ্নের তিশার মতো। তিশার কাঁধে শাড়িটা একটু সরিয়ে কাঁধে একটা ডিপলি কিস করে বলে, জান, আজ আমি তোকে ভালোবাসতে চাই, একদম গভীরভাবে। আজ আমি তোকে পেতে চাই নিজের করে, আর ধৈর্য ধরে রাখতে পারবো না। আজ আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তিশার লজ্জাময় হাসিতে জিসান ওর জবাব পেয়ে যায়। তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। এরপর নিজে আধশোয়া হয়ে তিশার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। ধীরে বেড়ে গেল তাদের নিঃশ্বাসের গতি। জিসানের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিচ্ছে আজ তিশাকে। ভালোবাসার এক গভীর সমুদ্র আজ দুজন ডুব দিল। একে একে আবরণগুলো সব সরে যেতে লাগলো। ওদের ভালোবাসার মাঝ থেকে তিশাকে আজ সত্যি আদুরে ভরিয়ে তুলেছে জিসান। আস্তে আস্তে দুজনই গভীরভাবে ভালোবাসতে লাগলো দুজন দুজনকে। এত বছরের অপেক্ষা আর সাধনা সব আজ ভালোবাসার রূপে প্রকাশ পেল। হারিয়ে গেল আজ দুজন দুজনের মাঝে। এত বছরের পবিত্র ভালোবাসা আজ দুজনের মিলনের মাধ্যমে পূর্ণতা পেল। তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আজ সম্পূর্ণরূপে পরিপূর্ণ হলো। আজকের সকালটা জিসান ও তিশার নতুন জীবনের সূচনা করছে। দীর্ঘ অপেক্ষার পর জিসান আজ তিশাকে পরিপূর্ণভাবে পেয়ে যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেল। এ এক অদ্ভুত অনুভূতি। একটা চাদরের নিচে দুটো শরীর আজ লেপ্টে আছে। জড়সড় হয়ে তিশা জিসানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আজকের সকালের ঘুমটা জিসানের তাড়াতাড়ি ভেঙে গেল। কেন? জিসানের জানা নেই। সারা রাত মাত্র কয়েক ঘন্টাই ঘুমাতে পেরেছে। তবুও কেন জানি আজ ক্লান্ত লাগছে না, বরং নিজেকে আজ পরিপূর্ণ লাগছে। তার পরিপূর্ণের একটি তো কারণ এই মেয়েটি, যে আজ একদম বাচ্চাদের মতো আমার বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হয় ছেড়ে দিলেই চলে যাবে কোথাও। জিসানের এক হাত তিশার কোমরে, আরেক হাত তিশার পিঠে।
জিসান তিশার কোমরটা ধরে নিজের সাথে আরও একটু মিশিয়ে নিয়ে কপালে একটা চুমু দিল। তিশাও আড়মোড়া দিয়ে একটু জেগে গিয়ে জিসানের উন্মুক্ত বুকে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিল। এটা দেখে জিসানের মুখেও এক তৃপ্তির হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর তিশা উঠতে নিলে জিসান তিশার হাতটা ধরে তিশার আঙ্গুলগুলোর মাঝে নিজের আঙ্গুলগুলো ঢুকিয়ে মুঠিতে করে নিল। তিশাকে আবার নিজের কাছে টেনে নিল। কোথায় যাওয়া হচ্ছে? তিশা জিসানের বুকে মাথা রেখেই বলে, এখনো বেশ সময় আছে, এত তাড়াতাড়ি তোকে উঠতে হবে না। কিছুটা বিশ্রামের প্রয়োজন তোর। আজ আবার রাতে রিসেপশনে পার্টি আছে, তাই আরও কিছুক্ষণ ঘুমা। তিশা মুখটা একটু উঠিয়ে ইনোসেন্ট একটা ভাব নিয়ে, সবাই কি ভাববে? জিসান একটু মৃদু হেসে তিশার মাথাটা বুকের সাথে চেপে ধরে চুলগুলো হাতাতে লাগলো। কেউ কিচ্ছু ভাববে না, দুনিয়াতে আমরাই নতুন কাপল না, সবার আইডিয়া আছে, তোকে চিন্তা করতে হবে না। জিসান নিজেই কিছুক্ষণ পর তিশাকে ডাক দিল, হ্যাঁ, তিশা। একদম স্পষ্ট কণ্ঠে। থ্যাংক ইউ জান, এমন একটা রাতের জন্য। আমার 27 বছর জীবনের সব থেকে সুন্দর রাত ছিল কাল। হ্যাঁ, এসবই সম্ভব হয়েছে তোর জন্য। তিশাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে তিশার হাতে একটা কিস করে। আমার জীবনে আসার জন্য থ্যাংক ইউ, আমাকে এভাবে ভালোবাসার জন্য থ্যাংক ইউ, আমার মাঝে নিজেকে মেলানোর জন্য থ্যাংক ইউ জান। সারা জীবন এভাবে আমার পাশে থাকিস, তোর মাঝে আমি নিজের অস্তিত্ব দেখতে পাই। জীবনের বাকি পথগুলো তোকে নিয়েই পাড়ি দিতে চাই, মরণের পরও তোকে ভুলতে চাই না আমি। তিশাও জিসানের বুক থেকে মাথাটা উঠিয়ে জিসানের কপালে একটা কিস করে। আমিও আপনাকে অনেক 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 ভালোবাসি। ডান গালে কিস করে থ্যাংক ইউ আমাকে এতটা স্পেশালি অনুভব করানোর জন্য। বাম গালে কিস করে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। জিসানের ঠোঁটেও হালকা ছুঁয়ে লজ্জাময় মুখে, থ্যাংক ইউ কাল রাতে আমাকে পরিপূর্ণ করার জন্য। জিসানও পরম যত্নে তিশাকে দু হাতের বাহুডোরে আবদ্ধ করে নিজের উপর উঠিয়ে শুয়ে রইল। জীবনটা সত্যি অনেক সুন্দর হয় ভালোবাসার মানুষটি পাশে থাকলে। এত সুখ সবার কপালে হয় না, কিন্তু আমি আজ সুখী, আর এটা আমার কাছে যথেষ্ট। আমার ভালোবাসা আজ তোকেও বাধ্য করলো আমার মতো বদরাগে একটা মানুষকে ভালোবাসতে। তোর ভালোবাসাই আমার জন্য পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস, যেটা আমি যে কোনো মূল্যে হারাতে চাই না। জানি না কতদিন বাঁচবো, তবে যতদিন বাঁচবো এই বুকে তোকে নিয়ে বাঁচবো। জিসান ও তিশা আরও বেশ কিছু সময় একান্ত কাটালো, আর একে অপরের মাঝে নিজেদের অনুভূতিগুলো শেয়ার করলো। জিসান ও তিশা নিচে নেমে যথাসময় সবার সাথে নাস্তা করে নেয়। এরপর জিসানকে যেতে হয়, কারণ আজ ওদের রিসেপশন, তাই ও সারাদিন আজ ব্যস্ত থাকবে। নিশিকে তিশার সাথে থাকার জন্য বলে জিসান চলে যায়। তিশাও সারাদিন নিশি জিসানের কাজিনদের সাথে গল্প করে আর বাকি সময় ঘুমিয়ে কেটে যায়। বিকেলে নিশি কিছু বিউটিশিয়ানকে সাথে করে নিয়ে আসে তিশাকে রেডি করার জন্য। তিশা আজকে একটা ডিজাইনার লেহেঙ্গা পরেছে। রেড কালারের লেহেঙ্গাটা গোল্ডেন কাজ করা আর গোল্ডেন ওড়না, অসম্ভব সুন্দর এটি। এটা নাকি জিসান প্যারিস থেকে আসার সময় ওরই এক ডিজাইনার ফ্রেন্ডকে দিয়ে ডিজাইন করে বানিয়ে নিয়ে এসেছে। আমি জাস্ট হতভম্ব। এই ধরনের মানুষ উনি, আমাকে অবাক করার কোনো পথ ছাড়ে না। লেহেঙ্গাটা দেখে সবাই প্রশংসা করছে, গয়নাগুলো দেখে আমি আরও অবাক, কারণ গহনাগুলো লেহেঙ্গার সাথে ম্যাচিং করে ক্লাসিক্যাল স্টাইলে মডার্ন ভার্সন গহনা ডিজাইন করা। একদম রাজকীয় লাগছে সব কিছু। টিকলি, কানের ঝুমকাটার ডিজাইন চোখে পড়ার মতো। তবে লেহেঙ্গা গর্জিয়াস বলে আমাকে জুয়েলারি, শুধু টিকলি ঝুমকা, শুধু একটা হাড়ের সাথে কুন্দন পাথরের একটা সীতাহার আর হাতে দুটো বালা পরানো হয়েছে। সাজের সাথে সব কিছু একদম পারফেক্ট। যথাসময়ে পৌঁছালাম হলরুমে। বিশাল এক হলরুম বুক করা হয়েছে, সাথে সুন্দর ডেকোরেশন, কিন্তু এখনও জিসানকে চোখে পড়েনি। গাড়ি থেকে নামতে নিলেই একটি হাত আমার দিকে বাড়িয়ে দেয় কেউ। আমি তাকিয়ে দেখি একজন সুদর্শন পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। কালো প্যান্ট, কালো কোট, হোয়াইট শার্টের সাথে
কালো ব্লেজার, চুলগুলো আজ স্পাইক করা। এ দেখি কোনো রাজ্যের রাজকুমার, আর মুখে তার আজও সেই কিলার স্মাইল, যা এখন আমাকে খুন করার জন্য যথেষ্ট। আমার হাতটি ধরে আমাকে বের হতে সাহায্য করলো। বাহিরে অনেক মিডিয়াও দাঁড়িয়েছিল। জিসান আজ প্রথম মিডিয়ার সামনে আমাকে মুভ করালো। আমার খুব আনইজি লাগছিল, কারণ এসবের মাঝে অভ্যস্ত নই আমি। জিসান সবার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে নিয়ে ভেতরে চলে গেল। হলরুমে সবার নজর আমাদের উপর। সবার মুখে শুধু একটা কথা, মেড ফর ইচ আদার। চেনা অচেনা অনেক মুখই আমাদের আশীর্বাদ করলো। আমার বাড়ি থেকেও সবাই এসেছে। চারিদিকে সবাই খুব এনজয় করছে। জিসান এক এক করে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। অনুষ্ঠান শেষ হতে হতে 12টা বেজে গেল। আমরা বাসায় আসতে আসতে 1টা বেজে গেল। এত টায়ার্ড ফিল করছি যে চেঞ্জও করতে মন চাইছে না। তবুও জোর করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেলাম তাড়াতাড়ি। জিসান এখনো রুমে আসেনি। কি করে লোকটি আল্লাহই জানে। এত কাজ কিভাবে করে। মুখে কোনো টায়ার্ডনেস নেই। আমি বিছানায় শোয়ার সাথে সাথেই চোখে রাজ্যের ঘুম এসে পড়ল। কিন্তু গভীর রাতে কারো ভারী নিঃশ্বাসের শব্দে ঘুম ভেঙে গেল আমার। তবুও কেন জানি চোখ দুটো খুলতে মন চাইল না। কিন্তু কারো ভারী নিঃশ্বাস কিছুতেই আমাকে ঘুমাতে দিচ্ছে না। আমি চোখ দুটো খুললেই সামনে জিসানকে দেখতে পাই। আমার দিকেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে একটু বিরক্ত নিয়ে, ঘুমাচ্ছেন না কেন? ঘুমান, আর আমাকেও ঘুমাতে দেন বলেই ওপাশ হয়ে শুয়ে পড়লাম। জিসানের হাবভাব ভালো করেই বুঝেছি বেচারাকে জব্দ করার হাত কেন ছাড়ব। আমাকে অনেক জ্বালিয়েছে, এবার বোঝো ঠেলা। জিসান পেছন থেকে জড়িয়ে ধরে। জান, আমি জানি তুই ঘুমাসনি, আমাকে জ্বালাবার জন্য এমন করছিস। তুই আসবি নাকি আমি শুরু করব? কাল দেখা যাবে, আজ ঘুমান। জিসান একটানে আমাকে নিজের দিকে ঘুরিয়ে। বহুকাল ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছি ম্যাম। এখন থেকে ঘুম আমার জন্য হারাম। এখন থেকে রাতে শুধু রোমান্স হবে। এতকাল আমাকে জ্বালানোর পরও তোর মন ভরেনি, এখন এত কাছে থেকেও আমাকে জ্বালাচ্ছিস। আরে বাহ, আমি কি করলাম? কি করলি? প্রথম তো এত ছোট কেন তুই? আরও একটু আগে দুনিয়াতে আসলে কি হতো? তাহলে তো আমাকে এত বছর অপেক্ষা করতে হতো না, তোকে আগেই পেয়ে যেতাম। আমাকে কষ্ট দেওয়ার জন্য তোর বাবা মাকে জেলে দেয়া দরকার। তারা তোকে এত লেট করে কেন আনলো দুনিয়াতে? ছি, আপনার মুখে কিছুই আটকায় না। কিসব বলছেন? আমি কি বললাম? আমি জাস্ট আমার কষ্টটা শেয়ার করেছি তোর সাথে। তুই একমাত্র নারী যাকে দেখলে আমি কন্ট্রোললেস হয়ে পড়ি। কতবার তোকে কাছে পেতে মন চেয়েছে, তা তুই যদি জানতি তাহলে আমার থেকে 100 হাত দূরে থাকতি। হয়েছে, ছাড়ুন। আর এখন ঘুমান। কোনো ঘুমটুম নেই, জিসান আমার ঘাড়ে মুখ ডুবিয়ে। এখন শুধু রোমান্স হবে। আমি জানি এই লোকটি কোনো কথা শুনবে না আজ, তাই আবারও দুজনেই হারিয়ে গেলাম ভালোবাসার এক অন্য জগতে। নিয়মে আমাদের আজ বাবার বাড়ির যাওয়ার কথা ছিল, কিন্তু মিস্টার জিসানের অন্য প্ল্যানিং চলছে। আমি ঘুম থেকে ওঠার পরই আমাকে নাস্তা করিয়ে প্যাকিং করাতে বসে পড়লো। আমি আগ্রহের সাথে তার দিকে তাকালে সে আমাকে কাছে টেনে কানে কানে বলল, হানিমুনে যাওয়ার জন্য রেডি হয়ে যাও ডিয়ার, আমরা আজ রাতে প্যারিসে যাচ্ছি। আমি অবাক করা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। এই লোক কত কিছু প্ল্যানিং করে রেখেছে। এত কিছু রাখে কিভাবে পেটে? ব্যথা করে না? দীর্ঘ কয়েক ঘন্টার জার্নির পর আমরা অবশেষে আলোর শহর প্যারিসে পৌঁছালাম। জীবনে প্রথম নিজের দেশ ছেড়ে এত দূর আসা। জিসান আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে, মনে হয় ছেড়ে দিলে হারিয়ে যাব। আমি কি ছোট বাচ্চা নিয়ে আজব পাবলিক? বেশ কিছুক্ষণ হলো আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি। জিসান বারবার ঘড়ি দেখছে আর কাকে যেন কল করছে, হয়তো কারো অপেক্ষা করছে। হঠাৎ আমার সামনে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে দাঁড়ালো। আমি একটু ভয়ে পেয়ে গেলাম এভাবে গাড়ি থামার কারণে। জিসানও আমার পাশে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একটা ছেলে নামলো। বলা বাহুল্য ছেলেটা সেই লেভেলের ড্যাশিং, জিসানের থেকে কোনো অংশে কম না। তবে তার সৌন্দর্য চোখে পড়ার কারণ তার নীল চোখ। হঠাৎ জিসানের কথায় আমার টনক নড়ে। তৃষা, ও হলো নিলয়, আমার ফ্রেন্ড। রায়হানের পর যদি আমি কারো ক্লোজ থাকি তা হলো নিলয়।
আমি একটু ব্যাককল মার্কা প্রশ্ন করে উঠলাম, ওনার নীল চোখের কারণে কি ওনার বাবা মা নিলয় নাম রেখেছে, নাকি লেন্স পরে আছে? জিসান একটু হেসে দিল আমার কথায়, আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, নিলয় এত শক্ট হবার কিছুই নেই, আমি আগেই বলেছি আমার বউ একটু বোকা। নিলয় হোঁ হাঁ করে হেসে জিসানকে এসে জড়িয়ে ধরে বলল, বস ইউ আর রাইট, একদম সেম যেমন তুই বলেছিস। এই কুইটের ডিব্বাকে ছেড়ে তুই কীভাবে প্যারিসে পড়েছিলি? আমি হলে তো কিডন্যাপ করে সাথে নিয়ে আসতাম। আমি তাদের দিকে এখনো ব্যাককলের মতো তাকিয়ে আছি। জিসান একটু দীর্ঘশ্বাস ছেড়ে আমার দিকে তাকিয়ে, সেগুলো অনেক বেদনাময় দিন ছিল, আর কেউ না দেখলে তুই তো দেখেছিস। নিলয়কে উদ্দেশ্য করে, বাট এখন আমি খুশি তোদের একসাথে দেখে। আরেকটা কথা, আজ রাত তোদের জন্য পার্টির আয়োজন করছি ক্লাবে, সো মাস্ট বি কাম। আগে চল তোদের হোটেলে পৌঁছে দিই, তোদের রেস্টের প্রয়োজন। জিসান আমাকে নিয়ে গাড়িতে বসে পড়লো। কিছুক্ষণের মধ্যে আমরা পুলম্যান প্যারিস বার্সি হোটেলে পৌঁছে গেলাম। এটা একটা বিলাসবহুল পর্যটক হোটেল। সাধারণত প্যারিস শহরের হোটেলগুলো নাকি ব্যয়বহুল, আর এটা তো বিশাল জায়গা নিয়ে হোটেলটি বানানো হয়েছে। প্যারিসবাসীরা একে বার্সি ভিলেজও বলে। আমি এসেই রুমটা দেখতে লাগলাম, খুব সুন্দর করে সাজানো গোছানো, সব কিছু সাদা ধবধবে। চাদর হতে শুরু করে পর্দাগুলো, ব্যালকনিতে দাঁড়ালে পুরো রিসোর্টটা দেখা যায়। জিসান ঠিকই বলেছে, প্যারিসে আসলে নাকি যে কেউ এর প্রেমে পড়ে যাবে। রাস্তাঘাট হতে শুরু করে সব কিছু যেমন পরিষ্কার, তেমনি চারপাশের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। হঠাৎ জিসানের এসে জড়িয়ে ধরলো। ইউ লাইক ইট? এটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। আরও অনেক কিছু আছে এখানে দেখার মতো। আমরা কাল থেকে শুরু করব। এখন ফ্রেশ হয়ে নে, আমি খাবার অর্ডার করছি। খেয়ে বিশ্রাম নেওয়া দরকার। কিন্তু এখানে কি বাঙালি খাবার পাওয়া যাবে? রাতে আবার পার্টিতে যেতে হবে। জি ম্যাম, এই হোটেলে সব দেশের খাবার পাওয়া যায়, কারণ এটা পর্যটক হোটেল। বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, তাই সব ধরনের খাবারই পাওয়া যায়। ডোন্ট ওয়ারি। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিলাম। আমরা উঠতে উঠতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। উঠে দেখি জিসান নেই পাশে। এদিক ওদিক তাকানোর পর ব্যালকনিতে চোখ পড়ে, ফোনে কথা বলছে। আমি গিয়ে ওনার পিঠে মাথা রেখে জড়িয়ে ধরি। জিসান কিছুটা হকচকিয়ে যায় আমার হঠাৎ এমন করায়। এরপর হাতটা ধরে সামনে এনে বলে, ঘুম কেমন হলো? ভালো, বাট মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি। ইটস ওকে, এটা জার্নির কারণে। তুই গিয়ে ফ্রেশ হ। ইউ আর হাংরি রাইট? আমি ঠোঁট দুটো উল্টিয়ে মাথা নাড়লাম। অ্যাকচুয়ালি ক্ষুধার কারণে ঘুমটা ভেঙে গিয়েছে। ফ্রেশ হয়ে দুজনেই কিছুটা খেয়ে নিলাম। এরপর 9টায় আমরা পার্টির জন্য রওনা দিলাম। একটা আশ্চর্য জিনিস হলো, সাহেব আজ আমাকে লেডিস ব্লু রঙের জিন্স, হোয়াইট লেডিস শার্ট আর উপরে একটা জ্যাকেট পরতে দিল, কারণ এখন বাইরের ওয়েদার একটু ঠান্ডা। আমি অবাক, জিসান আমাকে এসব পরতে দিলেন, কারণ আমার মনে হয় একদিন আমি নিশির সাথে বাইরে যাওয়ার জন্য জিন্স আর শর্ট কামিজ পরে বের হয়েছিলাম বলে আমার গালে জোরে একটা পড়েছিল। 2 দিন পর্যন্ত কিছু খেতে পারিনি গালের ব্যথায়। আর এই সাহেব আমার জন্য এসব নিয়ে এসেছে এখানে পরার জন্য। হাউ স্ট্রেঞ্জ! আশ্চর্য বিষয়, জিসানো ব্লু জিন্স আর হোয়াইট শার্ট পরেছে। উফ, কি যে লাগছে! একদম আমার প্রিয় ক্যাডবেরি চকলেট খেয়ে ফেলতে মন চাইছে। আমার জামাইটা এত রসগোল্লার মতো কেন? দেখলেই কেমন লোভ লাগে। জিসান আয়নায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে দেখছে তিশা তাকিয়ে কিছু একটা ভাবছে। জিসান একটু দুষ্টু হাসি দিয়ে তিশার কাছে এসে কোমরটা জড়িয়ে নিজের সাথে চেপে ধরে বলল, ইউ নো জান, আমরা একটু দেরি করে যেতে পারি যদি তোর এখন শাওয়ার নিতে সমস্যা না থাকে। তিশা ব্যাপারটা বুঝতে পেরে জিসানকে ঠেলে সরাতে নেয়। কারণ সবসময় মাথায় এসব ঘুরে আপনার? হানিমুনে এসেছি, এসব ঘুরবে না তো কি সব ঘুরবো? কিন্তু এখন না পার্টির জন্য লেট হচ্ছি আমরা, ছাড়ুন। কাছে যেহেতু এসে পড়েছি, তাহলে কিছু না নিয়ে তো যাবো না, কিছু না কিছু তো দিতে হবে, তাই না? কি লাগবে? জিসান কিছু বলতে না দিয়ে তিশার ঠোঁট দুটো দখল করে নিল। হঠাৎ এমন করায় তিশাও শকড।
আমরা যথাসময় ক্লাবে এসে পড়লাম। একটা জিনিস লক্ষ্য করলাম, এই শহরে বার আর নাইট ক্লাবগুলো বেশি। বিদেশি কালচার বলে কথা, কিন্তু আমি এই প্রথম এসেছি, তাই একটু ভয় আর আনইজি ফিল লাগছে। জিসান আমার হাতটা ধরে। জান, তোর ইচ্ছা না হলে আমরা যাব না, আমি নিলয়কে বুঝিয়ে বলে দেবনি। আমিও জিসানের হাতের উপর হাত রেখে ইটস ওকে, আমি যাব। নিলয় ভাইয়া আমাদের জন্যই এটা আয়োজন করেছে, না গেলে তার মনটাও খারাপ হয়ে যাবে। ওকে, বাট তোর ভালো না লাগলে আমাকে বলবে, আমরা সাথেই চলে যাব, ওকে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমরা ভেতরে যাওয়ার সাথে সাথে জিসান ও নিলয় ভাইয়ের ফ্রেন্ড সার্কেল আমাদের ওয়েলকাম করে সবাই হাত মিলালো। জিসানও আমাকে সবার সাথে পরিচয় করিয়ে যতটা পারছে কমফোর্টেবল করার চেষ্টা করছে। হঠাৎ ক্লাবের সব লাইট অফ হয়ে যায়, চারিদিকে শোরগোল করা সব শব্দগুলো বন্ধ হয়ে যায়, শুধু আমার ওপর লাইট জ্বলে উঠে। সাথে সাথে মিউজিকও চলা শুরু হয়ে যায়, গান চলছে। হঠাৎ কেউ আমার কোমর ধরে সামনে ঘোরালো। আমি কিছুটা ভয় পেলেও জিসানকে দেখে ঠান্ডা হয়ে যাই। এসেই আমার পানিটেল করা চুলগুলো খুলে দেয়, আমার কোমরকে ধরে তার আরও কাছে টেনে নেয়। এক হাতে কোমর, আরেক হাতে আমার হাত রাখে। কি হচ্ছে আমার বুঝতে 1 মিনিটও সময় লেগে গেল। জিসান আমার সামনে, গান এখানে চলছে। তিশা জিসানের গলা জড়িয়ে ধরল, আর জিসানের হাত তিশার কোমরে। একজন আরেকজনের এতটাই কাছে যে নিঃশ্বাসটুকু অনুভব করতে পারছে। গানের তালে তালে জিসান আমাকে নাচাচ্ছে। এই কাপল নাচগুলো আমি অনেকবার নিশি আর আমি শখ করে শিখেছিলাম, তাই জিসানকে বেশি কষ্ট করতে হয়নি তার সাথে স্টেপ বাই স্টেপ নেচে চলতে। জিসান আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার গানের তালে দুজন আমরা হারিয়ে যাচ্ছি, কারো কোনো হুঁশ নেই। গানটা শেষ হয়ে গিয়েছে মুহূর্তে, আবার নীরবতা। কিন্তু আমি আর জিসান এখনো এভাবেই দাঁড়িয়ে আছি। তবে কিছুক্ষণ পর করতালিতে আমাদের হুঁশ আসলো। মুহূর্তে আমরা এত লজ্জা লাগলো যে দৌড় দিতে মন চাইছে। জিসান বুঝে আমাকে তার কাছে টেনে নিল। তার সব ফ্রেন্ডসরা সবাই চিয়ার্স করছে, কিন্তু হঠাৎ কেউ করতালি দিতে দিতে আমাদের সামনে আসছে। লাইটগুলো বন্ধ বলে চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। আস্তে আস্তে সামনে এলে দেখে আমি চমকিয়ে যাই। লাবণী আপু। কংগ্রাচুলেশন জিসান, বিয়ে করে ফেললে আর দাওয়াতও দিলে না। আমি খুবই রাগ করেছি তোমার উপর। জিসান রাগী দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো, চোখের ইশারায় বোঝালো। লাবণী এখানে কি করে? নিলয়ও ইশারায় বোঝালো ও জানে না। সকাল সকাল আড়মোড়া দিয়ে তিশার ঘুম থেকে ওঠে। মাথাটা ভীষণ পেইন করছে। ছোট ছোট চোখ দিয়ে রুমের চারপাশটা দেখে নিল। জিসান নেই। বাথরুমে পানির শব্দ পেয়ে বুঝতে পারল হয়তো বাথরুমে। তিশা উঠতে গিয়ে বুঝলো ওর শরীরের কম্বলটা ছাড়া আর কিচ্ছু নেই। কম্বলটা তিশা আরও ভালো করে টেনে নিয়ে চিন্তা করতে লাগলো কাল রাতে কি হয়েছে, আর ওর এ অবস্থা কেন। কাল তো পার্টিতে ছিলাম, এখানে কিভাবে আসলাম? চিন্তায় মাথাটা আরও পেন করতে লাগলো। দরজার শব্দে তিশা তাকিয়ে দেখে জিসান মাত্রই শাওয়ার নিয়ে তোয়ালে পরে বের হয়েছে। চুলটা দিয়ে এখনো পানি পড়ছে। হাতে রাখা তোয়ালা দিয়ে মাথাটা মুছতে মুছতে তিশাকে বলে, গুড মর্নিং জান, অবশেষে ঘুম ভাঙলো আপনার? জিসান ড্রেসিং টেবিলে আয়না দিয়ে দেখতে পায় তিশা কেমন অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। মনে হয় মঙ্গল গ্রহ থেকে কোনো এলিয়েন এসেছে। জিসান তোয়ালাটা সোফায় ফেলে, কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? রাতের নেশা এখনো কাটেনি মনে হয়। এই আপনাকে কোন বিলাই এভাবে খামচিয়েছে? আর আমার কাপড়গুলো কোন চোরে চুরি করেছে বলেন তো? আর আমি এখানে কিভাবে? আমি তো পার্টিতে ছিলাম। জিসান হাসতে হাসতে তিশার কোলে শুয়ে পড়ল। ম্যাডাম, আমি তো আপনাকে খরগোশ মনে করেছিলাম, কিন্তু কাল রাতে আপনি যে ট্রেইলার দেখিয়েছেন তাতে আপনি প্রমাণ করলেন আপনি খরগোশ না, জংলি বিলাই। দেখেন দেখেন, আমার পিঠ এখনো চিৎকার করে সাক্ষী দিচ্ছে। তিশা জিসানের পিঠের দিকে তাকিয়ে আছে। এরপর তড়িৎ গতিতে বলে ওঠে, মিথ্যা বলছেন, আমি এসব মোটেও করিনি। আচ্ছা, আমি জানতাম আপনি এসবই বলবেন।
জিসান সাইড টেবিল থেকে ল্যাপটপ নিয়ে তিশাকে কিছু ভিডিও দেখালো, যেখানে তিশা নিজেই নিজের কাপড় খুলে ফেলছে। এরপর তিশা আর দেখতে পারল না, কম্বলটা দিয়ে মুখ ঢেকে আবার শুয়ে পড়ল। লজ্জায় আর জিসানের দিকে তাকাতে পারছে না। ছি, আমি এসব করছি? জিসান কম্বল সহ তিশাকে জড়িয়ে ধরে। জান, কাল তো আপনি আমাকে জান্নাতের সফর করিয়ে এনেছেন। আগে জানলে আপনাকে বাসর রাতে একটু উইস্কি খাইয়ে দিতাম। ছি, কিসব বলছেন? আমি ওসব চাইপাস খাই না। কম্বলের নিচ থেকে মাথাটা বের করে। আমি কালো ওইসব খাইনি। আমি তো জাস্ট কোক খেয়েছি। তাহলে কোকে হয়তো কেউ ফাজলামি করে কিছু মিশিয়ে দিয়েছে। কিন্তু কে করবে? জানি না, শিওর না, তবে ডোন্ট ওয়ারি, আমি খবর নেবনি। তুই উঠ, নাস্তা করিয়ে আমাদের বের হতে হবে। অনেক জায়গা আছে এখানে দেখার মতো, আর আমাদের সময় কম। ঘোরার কথা শুনে তিশাও তাড়াতাড়ি উঠে পড়ল। এরপর দুজন রেডি হয়ে নিচে রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করবে বের হলো প্যারিস শহর দেখতে। এরই মধ্যে নিলয় একবার ফোন দিল জিসানকে, তিশার অবস্থা এখন কেমন জানতে। কারণ তিশা কাল পার্টিতে পুরো নেশায় আবল তাবল বকছিল। সবচেয়ে বেশি বকেছে লাবণীকে। লাবণী তিশার এমন বিহেভ দেখে নিজের মাথাটা নিজেরই ফাটিয়ে দিতে মন চাইছিল। কারণ তিশার সফট ড্রিঙ্কসে লাবণী নেশা টাইপের কিছু মিশিয়ে দিয়েছিল, যাতে তিশা পার্টিতে সিন ক্রিয়েট করে আর জিসান সবার সামনে লজ্জিত হয়। কিন্তু হলো উল্টো, তিশা নেশা করে সব ঝাল উঠালো লাবণীকে দিয়ে। তিশার জ্বালায় লাবণী নিজেই পার্টি ছেড়ে পালিয়েছে, আর জিসান তিশার এই নেশাগ্রস্ত রূপটাকে অনেক এনজয় করলো। তবে বেচারিকে নিলয়ের সামনে একটু লজ্জাও পেতে হয়েছে, কারণ তিশা গাড়িতে বসে জিসানকে বারবার এই গালে ওই গালে কিস করছিল। গাড়ির লুকিং গ্লাস দিয়ে নিলয় তিশার কাণ্ড দেখে শুধু মিটিমিটি হাসছিল। ফ্রান্সের রাজধানী প্যারিস। প্রায় 7 কোটির জনসংখ্যায় অধ্যুষিত ফ্রান্সের রাজধানীতে 22 লাখ লোকের বসবাস। তবে এত জনসংখ্যার মাঝেও প্যারিস শহরটা চমৎকার, মনে হয় ছবির মতো সব। প্যারিসের লোক আইন শৃঙ্খলা নিয়ম নীতি খুব মানে। শহর ঘুরে যতটা বুঝলাম, এই শহরের রাস্তায় হোটেল, রেস্টুরেন্ট, নাইট বার, ক্লাবে ভরপুর। আর এই শহরের মানুষ ঘরে থেকে বাইরে থাকা বেশি পছন্দ করে, আর তাই এরা রেস্টুরেন্টে খাওয়াও পছন্দ করে। জিসান আর আমি প্যারিসের অলি গলিগুলোতে হেঁটেই যাচ্ছি, কারণ জিসানের এখানকার সব অলি গলিগুলো খুব চেনা। তবে নতুন আসলে হাতে ম্যাপ নিয়েও একাই ঘুরতে পারা যায়, কোনো সমস্যা হয় না। একটা বিশেষ জিনিস দেখলাম, এই শহরে কফি শপ, ফুড শপ আর শেপস শপ দিয়ে ভরা। জিসানের মুখে শুনেছিলাম এখানকার মানুষ খাদ্যপ্রিয়, তবে ঘরের থেকে বাইরেই এরা খাওয়া দাওয়া করে বেশি। আর এদের পছন্দের তালিকায় কাঁচা খাবারই বেশি উল্লেখযোগ্য, যেমন মাছ, মাংস থেকে রক্তজরা এই টাইপের খাবার। আমার শুনেই বমি আসতে লাগলো, ভ্যাক। আমরা প্রথমেই গেলাম সিন নদীতে। ঐতিহাসিক এই নদীর উপর দিয়ে প্যারিস নগরীর চতুর্দিকে টুইস্ট বোর্ড দিয়ে ঘুরতে কি যে মনোমুগ্ধকর লাগছে তা বলে শেষ করা যাবে না। এই সিন নদী অনিন্দ্য সুন্দর প্যারিসকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এই নদীর উপর দিয়ে 37টি ব্রিজ আছে। আর এখন আমরা তালার ব্রিজের ওপর আছি। তালার ব্রিজ, কি অদ্ভুত নাম, তাই না? এটাও প্যারিসের একটা দর্শনীয় স্থান। কিছু পাগলরা তাদের ভালোবাসার তালা লাগিয়ে চাবি নদীতে ফেলে দিত। প্রতিদিন লাগানো হতো তালা, ছোট বড় অসংখ্য তালা, প্রিয়জনকে নিজের কাছে ধরে রাখার তালা। তবে এই তালায় নাকি অতিষ্ঠ এই শহরের কর্তৃপক্ষ, কারণ তালার ভার নাকি সইতে না পেরে ব্রিজের কিছু অংশে ভেঙে পড়ে। তাই কর্তৃপক্ষ একটা বড় সাইনবোর্ড লাগিয়ে দেন, ফ্রি ইওর লাভ অ্যান্ড সেভ আওয়ার ব্রিজ। তাই এখন আর তালা লাগানো হয় না। আমার তো খুব ইচ্ছে ছিল এখানে একটা তালা লাগানোর। এখান থেকে বের হয়ে আমরা কয়েকটা নামকরা মিউজিয়াম দেখলাম। এই শহরে প্রায় 173টি মিউজিয়াম আছে। মিউজিয়ামের জন্য এই শহরটি অনেক খ্যাতি অর্জন করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো লেভর মিউজিয়াম, যেখানে সংরক্ষিত আছে লিওনার্দো দা ভিঞ্চির অমর কীর্তি মোনালিসা। সবথেকে অবাক করার বিষয় হলো, এই মিউজিয়ামের প্রতিটি শিল্পকর্ম দেখতে যদি 5 সেকেন্ডে
সময় ব্যয় করি তাহলে পুরো মিউজিয়াম দেখতে সময় লাগবে নাকি 100 দিন। আমি শুনেই হতভম্ব, তাই আমাদের পুরো দেখা হলো না। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তাই ভালো কোনো রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চটা সেরে নিলাম। এরপর আশেপাশের বেশ কয়েকটি জায়গা ঘুরে খুব টায়ার্ড হয়ে হোটেলে ফিরে এলাম। এসেই আমি শাওয়ার করে ডিনার না করে ঘুমিয়ে পড়েছি। জিসানও আজ আর ডাকেনি, কারণ হোটেলে আসার আগেও কিছু হালকা পাতলা নাস্তা করে এসেছিলাম। এভাবে আমরা প্যারিস গেট, বাস্তিল দুর্গ, প্যারিসের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট স্টোর, গ্যালারি লাফায়াত, পার্লামেন্ট হাউস, কনকর্ড টাওয়ারে কয়েক দিনে দেখেছি। এখন নাকি বাকি আছে প্যারিসের সবচেয়ে আকর্ষণীয় দৃষ্টিনন্দন আইফেল টাওয়ার। আস্তে আস্তে আমাদের দিনও শেষ হয়ে যাচ্ছে প্যারিসে। জিসানের সাথে কাটানো এই দিনগুলো সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমার। আজ একটু তাড়াতাড়ি আমরা হোটেলে ফিরেছি। কাল যাব আমরা আইফেল টাওয়ার দেখতে। ব্যালকনিতে দাঁড়িয়ে প্যারিসের হালকা ঠান্ডা বাতাসটা কেমন গায়ে শিরশির করে ওঠে। একটা পাতলা চাদর এনে আমাকে নিজের সাথে জড়িয়ে নেয় জিসান। ঠান্ডা লাগছে না? এভাবে দাঁড়িয়ে কেন ছিলি? আচ্ছা, এই শহরটা তো অনেক সুন্দর, তাহলে একে ছেড়ে চলে এলেন কেন? শুনেছি প্যারিস আসার সৌভাগ্য সবার হয় না। সেদিক দিয়ে আপনি তো লাকি ছিলেন, এখানেই সেটেল হতে পারতেন। আর এখানকার মেয়েদের দেখছেন কত সুন্দর সুন্দর, এদের মধ্যে কাউকে পছন্দ হয়নি কখনো? জিসান কিছুক্ষণ তিশার দিকে তাকিয়ে থাকলো, তারপর তিশাকে ঘুরিয়ে কোমরটা ধরে তিশার কাঁধে নিজের থুতনি রেখে উল্টো জিজ্ঞেস করলো, তোর পছন্দের হিরো এসে তোকে যদি বলে এখন আমাকে ছেড়ে দিতে, তুই ছেড়ে দিবি? বা কেউ আমাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তোকে এই শহরে থাকার সব ব্যবস্থা করে দেয়, তাহলে কি আমাকে ছেড়ে দিবি? তিশা জিসানের দিকে করুণ চোখে তাকিয়ে না বলে, কেন কেন পারবি না? কারণ আপনাকে আমি ভালোবাসি, ওই হিরো ফিরোকে না। আর আপনার সাথে আমি মরুভূমিতে থেকে যে সুখ পাবো তা এই শহর আমাকে দিতে পারবে না। জিসান তিশার কাঁধে একটা কিস করে। এবার বুঝলি কেন আমারও এই শহরে থাকার একদম ইচ্ছে মন চায়নি? সব ছিল কিন্তু তুই ছিলি না, আর তোকে ছাড়া এসব কিছুই আমার কাছে বিষাদ মনে হতো। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? সরি। তিশা নিজে একটা কান ধরে। আর দিব না। জিসান তিশাকে নিজের বুকের সাথে জড়িয়ে। তখন আমার ভালোবাসাটা প্রখর ছিল, কিন্তু তোর বয়সটা কম। আমার রাগটাকে ভয় পেয়ে আমার থেকে সরে থাকতে, কিন্তু কেউ একজন আমাকে বলেছে ভালোবাসাকে ভালোবাসা দিয়েই জয় করতে হয়, সেখানে রাগ অভিমানের কোনো জায়গা নেই। তাই তো তোকে ভালোবাসা দিয়েই আপন করে নিলাম। আজ আমরা আইফেল টাওয়ার দেখতে এলাম। বিশ্বমেলার প্রবেশ দ্বার হিসেবে 1889 সালে গুস্তাফি আইফেল টাওয়ার এটি নির্মাণ করে। এটা নিয়ে একটা মজার ঘটনা জিসান আমাকে বলেছিল। 2007 সালে এক নারী তার বিবাহিত জীবনে অশান্তির কারণে সংসার ত্যাগ করে আইফেল টাওয়ারকে বিবাহ করে, আর আইফেল টাওয়ারের নাম অনুযায়ী নিজের নামও চেঞ্জ করে রাখেন এরিকলা টাওয়ার আইফেল। কি অদ্ভুত মানুষের কাজকর্ম! টাওয়ারকে বিবাহ করার এত কি দরকার ছিল? আমরা এলাম আইফেল টাওয়ারে। এটি নাকি 18,038টি লোহার টুকরো দিয়ে তৈরি হয়েছে। বেশিরভাগ নবদম্পতিকে আইফেল টাওয়ারে দেখতে পাওয়া যায়, আর এখানে 12 মাস কোনো না কোনো ছবির শুটিং চলতেই থাকে। পুরো প্যারিস শহরকে দেখতে চাইলে আইফেল টাওয়ারে ওঠা চাই। এক কথাটা একদম সত্য। ইউরোপের দর্শনীয় শহরগুলোর মধ্যে প্যারিস শহর অন্যতম, আর এই আইফেল টাওয়ার মধ্যযুগের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি ছিল। খুব চমৎকার একটা সময় কাটালাম আমরা এখানে দুজন। বিয়ের অনুষ্ঠানের পর থেকে নিশি একটিবারেও রায়হানকে দেখেনি। আগে তো তিশার বাবা বাহানা দিয়ে একবার হলেও দেখা হতো, কিন্তু আজকাল তো কোনো সপ্তাহের মাঝে মাঝে দেখাও হয় না। আজকাল নিশিকে রায়হানের এই দূরত্বটা অনেক বেশি পোড়ায়। নিশির বাচ্চা নয়, যথেষ্ট বোঝার বয়স হয়েছে, তাই তার ধারণা রায়হান ওকে পছন্দ করে, কিন্তু মুখে স্বীকার করছে না। নিশি বুঝতে পারছে না কেন। নিশির হাতে তিশা ও জিসানের বিয়ের
পিকের মাঝে ওর আর রায়হানের জুটিতে বেশ কয়েকটা পিক আছে। নিশি সেই ছবিগুলো সবার নজর থেকে আড়ালে সরিয়ে ফেলেছে বিয়ের অ্যালবাম থেকে। রায়হানের ছবির দিকে তাকিয়ে নিশি এখন এসব ভাবছে। তিশার মা রেনু বেগম বসে নিজের বড় বোন রিনার সাথে কথা বলছে। তাদের এখন ভাবনার বিষয় হলো রায়হান, সাথে বন্ধু বান্ধব সবার বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে রায়হান কেন বাদ যাবে? আর তিশার বিয়ের জন্যই নাকি রায়হান অপেক্ষা করছিল, কিন্তু এখনও তিশারও বিয়ে হয়ে গিয়েছে। তো এখন রায়হানের জন্য একটা ভালো মেয়ে দেখতে হবে। রেনু বেগমের কথার মাঝে রিনা বলে উঠল, কেমন লাগে মানে? ভালোই তো আপা, আমার কোনো সমস্যা নেই। তোমার ঘরের মেয়ে মানে একই পরিবার আমরা, তবে রায়হানের সাথে কথা না বলে কিছুই বলতে পারবো না। রায়হানের অফিসের কাজের চাপটা আজকাল একটু বেড়ে গেছে। বিয়ের কারণে কাজ অনেক পেন্ডিং হয়ে গিয়েছিল, তাই এসব কাজে আর্জেন্ট সারতে হবে, তা না হলে কোম্পানির লসের মুখ দেখতে হবে।